আমার তরফ থেকে আপনারা সালাম জানবেন, সংগ্রামী শুভেচ্ছা রইল। এখানে অনেক মুরব্বীরা আছেন, অনেক শ্রদ্ধাবাদের মানুষ আছেন, তাদের প্রতি আমার ভালোবাসা সালাম রইল। আর আপনারা যে আমার কথা শোনার জন্য এখানে হাজির হয়েছেন, আপনাদের প্রতি আমার অত্যন্ত আন্তরিক ভালোবাসা। আমরা উলিপুরে আছি, আমি অত্যন্ত একটা প্রান্তিক অঞ্চল, এবং আমি ঢাকা থেকে এসেছি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি বিয়ের সাথে। একেবারে সাধারণ মানুষ যারা, তাদের সঙ্গে কথা বলা, তাদের কথা বোঝা জন্য, মানে সাধারণ মানুষের কথা বোঝাটাই গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক কাজ। আছে খুব গুরুত্বপূর্ণ কাজ। সাধারণ মানুষ, সবাই সাধারণ মানুষ, আমাদের মতো মানুষ না, সাধারণ। ফলে আমার আশাটার পেছনে প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের ছোটোখাটো সভাগুলো করা, আপনাদের কাছে পরিচিত হওয়া, কিছু কথা বলা। কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে সকলের সঙ্গে ছোটো ছোটো গ্রুপে ব্যক্তিগতভাবে আমি কথা বলে কেন কথা বলি? কথা বলার একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। প্রথম কাজ হচ্ছে শিখতে পারি। আর এই যে কথা বলবার এই প্রক্রিয়া, একটা গণ-অভ্যুত্থান ঘটে যাবার পরে এই কথা বলার প্রক্রিয়াকে বলে গঠন করা। এটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া। কেন? গণ-অভ্যুত্থান যখন ঘটে তখন জনগণের একটা সামষ্টিক অভিপ্রায় কাজ করে যে আমরা এই ব্যবস্থা চাই, এই সরকার আমরা চাই। এবং এমনই আমরা তীব্রভাবে সে আবেগটা কাজ করে যাতে আমরা রাস্তায় দাঁড়াই এবং শাহাদাত কবুল করতে আমরা দ্বিধা করি না। ফলে যারা এই শাহাদাত বরণ করেছেন তারা আমাদের যে শ্রেষ্ঠ মানুষ, আমাদের যে মহৎ মানুষ, তারা ইতিমধ্যে কিন্তু আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কেন নিকটবর্তী হয়েছে? তারা সমষ্টির স্বার্থে, সকলের স্বার্থে, সকলের অভিপ্রায়টা তারা টের পেয়েছেন, উপলব্ধি করবার ফলে তারা দুই হাত পেতে মৃত্যু বরণ করতে তারা দ্বিধা করেন নাই। আল্লাহর কাছ থেকে পাওয়া যে জীবন, সেই জীবনকে তারা অত্যন্ত সৎভাবে আল্লাহর ওয়াস্তে, তার রাহে তারা ত্যাগ করে দিয়েছে। তারা মহৎ, আমরা মহৎ হতে পারিনি। তাহলে আমাদের কাছে কি? আমাদের কাছে যেই অভিপ্রায়টা, যে ইচ্ছাটা বাস্তবায়ন করবার জন্যে তারা শাহাদাত বরণ করেছে, সেই অভিপ্রায়টা কি? তারা তো লিখে জানবে, তারা তো কোথাও লিখে জানবে, বলে জানবে, প্রতিবাদ করেছে, স্লোগান দিয়েছে, রণধ্বনি দিয়েছে, কিন্তু লিখিত করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে সেটাকে এখন একটা লিখিত রূপ দেওয়া, অথবা যদি লিখিত রূপ দিতে না পারি, সকলে মিলে একমত হওয়া যে এই গণ-অভ্যুত্থানটা করবার পেছনে আমাদের একটা সামষ্টিক অভিপ্রায়। মানে ফরহাদ বাজার কি চাইটা না, আমরা এখানে কে কি চাইটা না, সকলে মিলে আমরা যেন একটা সাব্যস্ত করতে পারি যে আমাদের জনগণের একটা অভিপ্রায় ছিল, সামষ্টিক অভিপ্রায়, যে কি তারা এরকম রাষ্ট্র তারা চায়, তারা এরকম রাষ্ট্র তারা চায়, তারা নতুন ধরনের রাষ্ট্র বানাতে চায়। তাহলে প্রথম কাজটা গণ-অভ্যুত্থানের পরে একজন রাজনৈতিক কর্মী হই কিংবা নাগরিক হই, প্রথম দিকটা আপনাদেরকে বুঝতে হবে যে সামষ্টিক অভিপ্রায় কথাটার মানে কি। যদি এটা আমরা না বুঝতে পারি তাহলে কি হবে? আমরা কেউ জামাতি হয়ে যাব, কেউ বিএনপির পক্ষে যাব, কেউ এনসিপির পক্ষে যাব, কেউ হাজার রকম দলে বিভক্ত হয়ে যাব। বিভক্ত হয়ে কী করবো? একজনের বিরুদ্ধে আরেকজন কথা বলতে হবে। আর কি বলবো? যে এখন আর আমাদের আর কিছু দরকার নাই, আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আমাদেরকে নির্বাচন দাও, আমরা আবার 50 বছর লুটপাট করব। এই একটা অবস্থা হবে। তাহলে কি করতে হবে? যদি যারা রুহানিয়াতের পথে জীবন উৎসর্গ করেছে তাদের মতোই আমাদের বুকটাকে খোলা করতে হবে, বুকটাকে খোলা করতে হবে, খোলা করে অন্যের কথা শুনতে হবে যে কী চায়। আজকে উলিপুরের মানুষ কি চায়, তাদের সমস্যাটা আসলে কী,
এটা তো আমার বোঝা দরকার। আমাদের ঢাকা বসে এটা বুঝবো না, বুঝবো কিনা বলুন? এটা সম্ভব না। এই উলিপুরে আপনারা আছেন, এবং উলিপুরের পাশে ব্রহ্মপুত্র নদী, তিস্তা নদী, এই নদী বিধৌত একটা অঞ্চল। এই জীবনের তার নিজস্ব একটা লড়াই সংগ্রাম আছে। আমি কোন দল করি বা কী করি তার সঙ্গে এই জনগণের যে দৈনন্দিন লড়াই সংগ্রামের কোনো সম্পর্ক নেই। আমাকে সকালবেলা কী করতে হয়? আমার খাওয়া জোগাড় করতে হয়, আমার আহার জোগাড় করতে হয়, আমাকে চাষাবাদ করতে হয়, আমার গরুকে পানি খাওয়াতে হয়, গরুর জন্য খড় কিনতে হয়, মুরগি পালতে হয়, জীবন ধারণ করতে হয়, বাচ্চাকে স্কুলে পাঠাতে হয়। এই কাজগুলো আমরা করি, আমাদেরকে করতে হয়। তো এইটা আমাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম। তাহলে আমরা এমন একটা রাষ্ট্র চাই এখন, যে এই রাষ্ট্রটা আমাদের এই দৈনন্দিন জীবনের সংগ্রামটা লাঘব করবে, নাকি? এটা আমরা সকলে চাই না? যে উলিপুর একটা উন্নত শহর হিসেবে, একটা উন্নত প্রান্তিক, ঢাকা শহর থেকে বহু দূরে হলো, তার সমস্ত সুযোগ সুবিধা থাকুক যেটা ঢাকা শহরের গুলশান বনানীর লোকজন ভোগ করে। এটা আপনারা চান না? নাকি চান না? চান তো সকলে? নাকি সবাই খালি গুলশান বনানী বসুন্ধরা থাকবে, আমরা সব গরিব থেকে গরিব হব, আর কদিন পর পর আমাদের বাচ্চাদের আমরা মালয়েশিয়া পাঠাবো চাকরি করতে, ওরা সাপের কামড় খায়া লাশ হয়ে ফিরে আসবে, আর বাচ্চাদের পাঠাবো সৌদি আরবে, গিয়ে ওখানে মরুদ্যানের মধ্যে, মরুভূমির মধ্যে পুড়ে মরবে। এটা কি আপনারা চান? তাহলে আপনারা চান আপনাদের এলাকার উন্নতি, আপনাদের এলাকার উন্নতি হোক। এখানেও আমরা একটা শক্তিশালী জনপদ গড়ে তুলতে চাই। শক্তিশালী জনপদ যদি গড়ে তুলতে চাই, তাহলে এই রাষ্ট্র সম্পর্কে, সমাজ সম্পর্কে আমাদেরকে নতুন করে ভাবতে শিখতে হবে। যদি পুরনো চিন্তা থাকে, তাহলে আবারও কিন্তু ওই লুটেরা মাফিয়া শ্রেণী কোনো না কোনো দলের নামে আমাদেরকে আবার কিন্তু লুটপাট করবে। ভোট দেওয়ার মানে কি জানেন? আপনি যে ভোট দেন 5 বছর পর পর, ভোট দেওয়ার মানে হলো 5 বছর পর পর আপনি আবারও লুটেরা মাফিয়া শ্রেণীকে ক্ষমতায় বসান, যাতে তারা আপনাকে শোষণ লুণ্ঠন করতে পারে। কোথায় বসে? ঢাকা শহরে বসে। তারা জিজ্ঞাসা করেন না, তারা বড় বড় প্রকল্প আনে, আপনাদেরকে জিজ্ঞাসা করেন না। আচ্ছা, এই যে প্রকল্প আনলাম বিশ্ব ব্যাংক থেকে, কি এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, কিংবা IMF থেকে ঋণ নিলাম, এই ঋণটা আপনাকে শোধ করতে হবে। আপনাকে জিজ্ঞাসা করেন, আসে জিজ্ঞাসা করে যে এই প্রকল্প করতে চাই, তোমরা কী বলো? তোমরা কী বলো? জিজ্ঞাসা করে। তারা এই প্রকল্প নিয়ে এসে নিজেরা ভাগ বাটোয়ারা করে। এখন আপনি ভাগ বাটোয়ারি করলেন, তারা খাইলো, টাকা পয়সার তারা নিয়ে গেলো বিদেশে, প্রচার করলো। আপনি কিন্তু ঋণী হলেন, টাকা কিন্তু আপনাকে শোধ করতে হবে, আপনাকে শোধ করতে হবে। সে কিন্তু নির্বাচনের নামে ওই ক্ষমতার জায়গায় যায়, যেই ক্ষমতায় গিয়া সে রাষ্ট্র ক্ষমতার বদৌলতে এই ধরনের চুক্তিগুলো সে স্বাক্ষর করে। স্বাক্ষর করে আমাকে ঋণী করে। আমি দিনের পর দিন গরিব হই। তারপর আমাকে কি বলে যে আমাদের তো বাণিজ্য ঘাটতি, আমরা যা কিনি আর যা বেচি সেখানে বিরাট ঘাটতি পড়ে যায়। এখন তো আমরা আমাদেরকে আর চলতে পারতেছি না। আপনি যদি নিজের পরিবারের কথা চিন্তা করেন, আপনি যা আপনার আয় তার চেয়ে বেশি যদি আপনি খরচ করেন, তাহলে আপনি ঋণী। তো আপনার দেশ কী হয়ে গেল? ঋণী হয়ে গেল। আপনি একটা ঋণী দেশ। এবার আপনি কী করবেন? এবার তখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে দেশটাই বেঁচে দেবেন। আপনি কি জিজ্ঞাসা করবেন? এখন মার্কিন যুক্তরাষ্ট্র কী বলবে? আমি এখন ঘাঁটি বানাবো কক্সবাজারে। এখন বড় বড় কোম্পানি এসে বলবে, এই বন্দরটা আমাকে দেওয়া দাও, তোমার এত টাকা দিব। অথবা বলবে যে EPZ, এক্সপোর্ট প্রসেসিং লোন, এটা কোরিয়াকে দাও, এটা জাপানকে দাও, এটা চীনকে দাও, তোমার টাকা দেবো। আপনার কি এভাবে চেষ্টা করে না বিদেশের কাছে বেঁচে দিতে একটার পর একটা? কিন্তু যদি এত বড় গণ-অভ্যুত্থানের পরে আপনারা যদি রাষ্ট্রকে এটা না বুঝেন, তাহলে এটাই কিন্তু হবে। এটাই কিন্তু হবে। গণ-অভ্যুত্থানের পরে আমরা কী চেয়েছি? আমরা আশা করেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল এসে একত্র হয়ে বলবে, ভাই এবার সময় হয়েছে, আসেন আমরা রাষ্ট্রটাকে ঠিক করি। আমরা রাষ্ট্রটা ঠিক করি, সরকারটা পরে, কে সরকার চালাবে এটা পরে আসুক।
আমরা বুঝাইছি সকল নেতাদের যে বাইরে আমরা বহু কষ্ট করে কিন্তু শেখ হাসিনাকে সরাইছি। এত সহজ ছিল না, ছেলেরা শাহাদাত বরণ করে রক্ত দিয়ে দেশটাকে সরাইছে। আসেন আপনারা বসে কী ধরনের বাংলাদেশ আমরা সকলে চাই, এটা আমরা সিদ্ধান্ত নিই, সকলে মিলে নিই। কাউকে যেন বাদ না দেওয়া হয়, কাউকে কি ইসলামপন্থী, কে সেকুলার, কে বামপন্থী, এইসব বিভাজন করেন না। আসেন সকলে মিলে বসি, যা কি আমাদের সকলের জন্য ভালো, এটা নিয়ে আমরা সিদ্ধান্ত কেউ রাজি হয়। সকলে কি বলে নির্বাচন 3 মাসের মধ্যে মাত্র গণঅভ্যুত্থান হয়েছে। যদি নির্বাচনই চাইতাম তো নির্বাচনের জন্য তো দীর্ঘদিন রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে, তো তারা তো পারলো না শেখ হাসিনাকে সরাতে। তো শেখ হাসিনাকে যারা সরাইছে তারা সাধারণ মানুষ, ছাত্ররা সরাইছে। তার সঙ্গে কারা ছিল? আরও গরিব মানুষ যারা মারা গেছে, এদের অধিকাংশ গরিব মেহনতি। আপনারা দেখবেন এই যে তালিকা যারা শহীদদের মধ্যে আছে, তালিকা দেখবেন সবগুলো গরিব মানুষ। আর তাদের কারণে আমরা গণঅভ্যুত্থান করতে পারছি। সাধারণ সৈনিকরা তারা বলছে আমরা আমাদের ছেলেদেরকে গুলি চালাবো। তারা কি বললো? আমরা কিন্তু তুমি নির্দেশ দিতে পারো শেখ হাসিনা, কিন্তু গুলি কিন্তু আমরা চালাবো, কারণ ও তো আমারই সন্তান। আমি কৃষকদের সন্তান সৈনিক, তুমি আমারে বলতেছো আমার সন্তানের গুলি চালাতে, এটা হবে না। আমি মেহনতি মানুষের সন্তান, আমার একটা সন্তান একটা আছে, আমি মেহনতি মানুষ, মেহনত করে খাই। আমি শ্রমিকের সন্তান সৈনিক, আমি ওই সাধারণ ছাত্রের উপরে গুলি চালাবো, এই যে সাধারণ মানুষের উপর আমি গুলি চালাবো। এই কারণে গণঅভ্যুত্থান রয়েছে। তাহলে গণঅভ্যুত্থানের প্রথম কথা হচ্ছে যে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা হবে আমাদের রাষ্ট্র, আমাদের জনগণের রাষ্ট্র। তাহলে জনগণের রাষ্ট্র কায়েম করার জন্যই আমরা গণঅভ্যুত্থান করছি। তাহলে আমাদের উচিত ছিল আমরা সকলে মিলে ঠিক করব জনগণের রাষ্ট্রটা কেমন হবে। তাহলে আজকে আমি এখানে আসছি, আজকে বড় বড় নেতাদের উচিত ছিল এই গ্রামে গ্রামে এসে আপনাদেরকে বোঝানো, ভাই যে এই যে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, এবার তোমরা বলো কী ধরনের রাষ্ট্র তোমরা চাও। একদিন বলতে পারিনি শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তো তারা তো আসেনি, তারা জিজ্ঞাসা করেন, তারা কী বলতেছে? নির্বাচনটা, নির্বাচন দিলে নাকি সব ঠিক হয়ে যাবে। নির্বাচন দিলে কী করে ঠিক হবে? আমার বেতন বাড়বে, আমার আয় বাড়বে, আমার চাকরি বাড়বে, আমার কর্মসংস্থান বাড়বে, আমার গবেষণা বিজ্ঞান বাড়বে, কিছু বাড়বে। তো নির্বাচন দিলে কী হবে? আমরা হচ্ছে নির্বাচন তো অবশ্যই লাগবে, নির্বাচন তো আমরা বাদ দেবার কথা বলছি। গণতন্ত্র মানে কোনো না কোনোভাবে জনগণের প্রতিনিধির নির্বাচন করা। জনগণ যাকে চায় তাকে নেতা আকারে হাজির করা। জনগণ কীভাবে চায়? জনগণ খালি ভোট দিয়ে চায় তা তো না। জনগণ যখন রক্ত দিয়ে এই সরকারকে ক্ষমতা এনেছে, তার মানে রক্ত দিয়েও নির্বাচন হয়। ভোট দেওয়া নির্বাচন হচ্ছে রক্ত দিয়ে নির্বাচিত করা অনেক উচ্চতর নির্বাচন। কিন্তু তারা বলছেন না, এটা হবে না, এটা ভোটের দিয়ে হতে হবে। এখন ভোটের দিয়ে হলে ঠিক আছে হোক, এখন আপনি কি ভোট করতে পারবেন? আপনার কি 2 কোটি টাকা আছে? আপনার কি 5 কোটি টাকা আছে? আপনার কি 10 কোটি টাকা আছে? নির্বাচন করলে আপনার কমপক্ষে 10 কোটি টাকা লাগবে, পাবেন কোথায় এটা? তাহলে জনগণকে যদি আমরা ক্ষমতায় নিতে চাই, তাহলে তো আমাদেরকে এমন একটা ব্যবস্থা লাগবে যেখানে জনগণ সরাসরি তার গণপ্রতিনিধি নির্বাচনে সিদ্ধান্ত দিতে পারে। তাহলে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলছি, এখনও বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল, অন্তত আমাদের এখানে বিএনপি বলুন, জামাত বলুন, তাদের অত্যন্ত বড় অবদান আছে। আপনারা আমার লেখা যারা পড়েছেন, আমার বক্তব্য যারা শুনেছেন, আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম ছাড়া, তার যে আপোষহীন অবস্থান ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না। এবং এই ছাত্র তরুণরা যারা কিছুটা হলে আমাদের কথা শুনে, তাদের প্রথম কী ছিল? সম্মানের সঙ্গে তাকে যেভাবে অসম্মান করা হয়েছে, যেভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, সম্মানের সঙ্গে তার সম্মান ফেরত দেওয়া। এটা তো বিরাট বিজয়, এটা তো বিরাট বিজয়। সম্মানের সঙ্গে তিনি সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন একজন আপোষহীন নেত্রী। এই বয়সে এই সম্মান তার প্রাপ্য। এবং আপনারা দেখেছেন যে যখন ওই সেনাবাহিনীর যে কুচকাওয়াজ হয়েছে, কেমন
আমাদের স্বাধীনতা দিবসে তরুণ ছাত্ররা গিয়ে কীভাবে তাকে সম্মান প্রদর্শন করে, তার প্রতি কী পরিমাণ ভালোবাসা তাকে দেখিয়েছে। তারপরে খেয়াল করুন, তারেকের বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল, গ্রেনেড হামলা ছিল না, আপনি ভুলে গেছেন। তার ছেলে ফাঁসির আসামি ছিল, তারা সেই আসামি থেকে তাকে নিস্তার দেওয়া হচ্ছে, কারণ মিথ্যা মামলা ছিল। যদি আজকে হাসিনা ক্ষমতা থাকবে এটাকে সম্ভব হতো। আজকে বহু বিএনপির কর্মী কি পরিমাণ হামলা মামলা তাদের উপর না হয়েছে এটি ভেবে দেখে। তাহলে বিএনপির কর্মীদের এই হামলা মামলাগুলো আস্তে 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 উঠে যাচ্ছে। আমি শিওর উনিপুরে অনেক কর্মী আছে যাদের অনেক মামলা আছে, অতি সহজে এটা উঠে যাচ্ছে, মানে বলে মিথ্যা মামলা ছিল। তাহলে গণ অভ্যুত্থানের তো বিরাট অর্জন দলগতভাবে তো বিএনপি পেয়েছে, জামাত পেয়েছে, পাইছে না? জামাত একটা নিষিদ্ধ দল ছিল, জামাতকে এখন নিষিদ্ধ করার কথা বলার কারো সাহস আছে? কোনো সাহস। তাহলে এই যে এত বড় অর্জন গণ অভ্যুত্থান হয়েছে, তাহলে আমাদের কী করা উচিত? এখন সকলে মিলে বসে আলোচনা করা যে ভাই একটা নতুন একটা রাষ্ট্র বানাই আমরা, যে এই রাষ্ট্রে এই হাসিনার মতন এরকম অত্যাচারে কোনো শাসক যেন আর না আসে, ঠিক না? এরকম একটা গঠনতন্ত্র সংবিধান বলে যারা আইনের লোক, মানে আমি আপনাকে শাসন করতে চাই, আমি শাসক হব, তো তখন বলে সংবিধান। আর জনগণ যখন নিজেরা শাসক, নিজেরা নিজেদের শাসন করে, তো এটার নাম হয় গঠনতন্ত্র। এটা খেয়াল করেন, এটা পার্থক্য। সংবিধান বলে বুঝবেন এলো গণবিরোধী। যে বলে সংবিধান, এখনো সংবিধান বলে, ও কিন্তু গণবিরোধী লোক, সে আপনার উপর শাসন করতে চায়। আর গঠনতন্ত্র মানে জনগণ নিজেরা কিভাবে নিজেদেরকে শুধু যে শাসন করবে তা না, নিজেদেরকে কীভাবে গঠন করবে, তাদের উপজেলাটা কেমন হবে, তাদের শহর কেমন হবে, তাদের নদী ব্যবস্থাপনা কেমন হবে, তাদের খাদ্য ব্যবস্থাপনা কেমন হবে, তাদের কৃষি ব্যবস্থাপনা কেমন হবে, তাদের শিল্প কলকারখানা কেমন হবে, এই সমস্ত কিছু নিয়ে তারা যখন আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয়, এবং সেটা যখন একটা সকলের জন্য একটা কি সকলে মানে যেটা সকলের স্বার্থ এটা রক্ষা করে, এটাকে বলা হয় ইংরেজিতে কনস্টিটিউশন। কনস্টিটিউশনের সহজ অনুবাদ হলো গঠনতন্ত্র। এখনও খেয়াল করেন, এত বড় গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনি কিন্তু এখনো কথা খালি সংবিধান, সংবিধান তো ইংরেজ আপনাদেরকে শিখাইছে সংবিধান, যে আমি তোমার শাসন করতে আসছি, ফলে আমার শাসনের জন্য একটা শাসনতন্ত্র লাগবে, আমার শাসনের জন্য একটা সংবিধান লাগবে। তাহলে আপনারা এই ভাষা থেকে মুক্ত হচ্ছেন না, এত বড় গণঅভ্যুত্থান হয়ে গেছে, আপনার সংবিধান মানবেন না এখন। তাহলে দেখেন আমাদের কত সমস্যা, আমাদের ভাষার সমস্যা, চিন্তার সমস্যা, রাষ্ট্র বুঝি না আমরা রাষ্ট্র এখনই বুঝি না, আমরা সরকার বুঝি, আমরা খালি সরকারকে সমালোচনা করি। আরে সরকার তো পরে, আগে তো বাড়ি। ধরেন আমি একটা বাড়ির চিন্তা করেন, এই বাড়িতে আপনি বাস করবেন, তো বাড়িটা তো আগে বানাতে হবে। তো বাড়ি বানাবার আগে যদি এসে বাড়ির মধ্যে কি প্রধান মুরব্বী হবে এটা নিয়ে মারপিট করেন, এটা হলো কিছু? এটা কিছু হলো না। আমার বাড়ি তো ভেঙে গেছে, আমার তো রাষ্ট্র বলে কিছু নেই। কালকে যদি ইন্ডিয়া একটা ধাক্কা দেয়, আপনি কি মনে করেন সেনাবাহিনী পারবে এ সামলাতে? মায়ানমার যদি ধাক্কা দেয়, আপনি পারবেন সামলাতে? আপনার যে এতগুলো রোহিঙ্গা নিয়ে বসে আছেন, এই রোহিঙ্গা নিয়ে থাকবেন, আপনাদের পুরো এই টেকনাফ থেকে আরম্ভ করে পুরো চিরাঙ্গান্ত আলাদা করে ফেলতে পারেন, তখন কী করবেন? আপনি উত্তরবঙ্গে আসেন, আপনাদের চিকেন নেক বলে, যদি এখানে চিকেন নেক আলাদা হয়ে যায়, আপনি ইন্ডিয়াতে নিয়ে পালাতে কী করবেন? আপনি তো আপনার তো বাঁচতে হবে, তাহলে বাঁচার চিন্তাটা কী করেন? তাহলে বাঁচার চিন্তাটা করতে হলে আপনাদেরকে চিন্তা করতে হবে গঠনতন্ত্র। বাড়ির দিকে মুখস্থ করবেন শব্দটা গঠনতন্ত্র, গঠনতন্ত্র, গঠনতন্ত্র। সংবিধান বলে কিছু নেই। গঠন কথা যখন বলবেন তখন বুঝবেন যে গণ অভ্যুত্থান মানে এই সব কথা বলে বিপ্লব, বিপ্লব বলে না। দেখেন আমি কিন্তু বিপ্লব কথাটা ব্যবহার করি না, কথাটা ভুল না, বলতে পারি না। গণ অভ্যুত্থান এক ধরনের রাজনৈতিক বিপ্লব, অসুবিধা নেই। কিন্তু বিপ্লব যখনই বলবেন মনে হয় যে আপনি কী করতেছেন, আপনি একটা মার কাট রক্ত করতেছে, এ ওকে মারতেছে, এ ওকে দমন করতেছে, এর বিরুদ্ধে
এই যে দ্বন্দ্ব হাঙ্গামার মধ্যে আপনি ঢুকে দেবেন, বিশৃঙ্খলার মধ্যে ঢুকে দেবেন। তো আমরা এই জন্য গণ অভ্যুত্থান বলি, আর তার সঙ্গে কী বলি? গঠন। তাহলে যেটা মুখস্থ করতে হবে আপনাদেরকে, শব্দটা গঠন, 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 বানানো, তৈরি করা। রাষ্ট্রটা বানাইতে হবে, গঠন করতে হবে, তৈরি করতে হবে। তৈরি করতে হলে ওই ঢাকা শহরের ডক্টর ইউনূসের কাছে ছেড়ে দিলে এটা হবে না। গঠন আমরা করব, বাড়ি আমাদের, বাড়ি আমরা গঠন করব। তিনি করলেন কি? তাকে আমরা বসালাম। তিনি করলেন কি? বিদেশ থেকে কিছু লোক নিয়ে আসলেন, এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা জানো না ওইগুলো কোথায়, তারা কইতে পারবে না ভুরুঙ্গামারি কোথায়। তো এই তারা জনগণের সঙ্গে কানেকশনে থাকে, তারা বিদেশে। তো তারা বিদেশ থেকে এসে বাংলাদেশের জনগণের মনের কথা, মনের ব্যথা কি তারা বুঝবে? অসম্ভব। তাহলে এই গঠন যখন বলি, এই গঠনটা করতে হবে আমাদেরকেই করতে হবে, আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমাদেরকে যদি করি, আমরা যদি কিছু সাধারণ একটা নীতি যদি সকলে একমত হতে পারি কিনা, আমরা একটা একটা চর্চা করে দেখি আমাদের এখানে, দেখি আপনার আমার সঙ্গে একমত কিনা। আমরা যদি একটু করে বলি, আমরা একটা রাষ্ট্র চাই, বানাতে চাই। সরকারের কথা বলে, সরকার আসবে পরে। আচ্ছা, সরকারটা একটু ব্যাখ্যা করে বলি, ভুল করবেন আপনি। গঠনতন্ত্র মানে বাংলাদেশকে নতুন করে গঠন করবার বিধিবিধান, যেখানে সিদ্ধান্ত নাও, মানে কী করে দেশটা বানাবো, আমার দেশের কী নিয়ম হবে, আমার দেশের ভিত্তি কী, তার কি মূল্যবোধ কী, দার্শনিক ভিত্তি কিসের বসে দাঁড়াবে, এইটা যেখানে লোকের সিদ্ধান্ত গ্রহণ করে, এটাকে বলা হয় গণপরিষদ। আপনার শব্দটা মুখস্থ রাখবেন, শব্দটা গুরুত্বপূর্ণ। শব্দ হলো গণপরিষদ। গণপরিষদ নির্বাচন আর সরকার নির্বাচন এক জিনিস। এখন গণপরিষদে যখন কাউকে আমরা পাঠাই, তার প্রধান কাজ হলো কী ধরনের রাষ্ট্র আমরা বানাবো, তার বিধিবিধান কী হবে, তার আদর্শ কী হবে, এইসব বিষয় নিয়ে তর্ক করা, আলাপ আলোচনা করা। তারপরে সকলে মিলে একটা খসড়া গঠনতন্ত্র লেখা। সকলে মিলে কী লিখবে? একটা খসড়া গঠনতন্ত্র, খসড়া কনস্টিটিউশন লিখবে। কারা লিখবে? গণপরিষদ। গণপরিষদের জন্য নির্বাচন লাগে। আমি একটা লোককে নির্বাচিত করে পাঠাবো, সে গিয়া আমার পক্ষে কথা বলবে, সকলের পক্ষে কথা বলবে। নতুন রাষ্ট্র গঠনের জন্য সে তার চিন্তা, তার ভাবনা, জনগণের আশা আকাঙ্ক্ষা অভিপ্রায়, এটা সে বলবে। সকলে মিলে তর্ক বিতর্ক করার মধ্য দিয়ে একটা খসড়া গঠনতন্ত্র কী হয়, সকল মিলে লাগে। এটা হলো গণপরিষদের প্রথম কাজ, খসড়া ওটা। এরপরে সে খসড়াটা কী করে? সমস্ত দেশের জনগণের কাছে পাঠানো হয়। আসলে তো পাঠানো সহজ, ঠিক না? ফেসবুকে দেওয়া যায়, সরকারের বিভিন্ন যে কোনো এই ডিজিটাল নেটওয়ার্কে ছেড়ে দেওয়া যায়, ছাপা যায়। তারপর জেলায় জেলায় গ্রামে গ্রামে বসে জনগণ এটা পড়ে ঠিক করে যে এই গঠনতন্ত্র যেটা খসড়া, এটা আসলে তাদের মনের অভিপ্রায় এটা কিনা, তাদের মনের অভিপ্রায়ের সঙ্গে এটা সম্পৃক্ত কিনা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের ভালো মন্দ, তাদের যে ভবিষ্যৎ, তারা যেরকম রাষ্ট্র চায় এরকম একটা রাষ্ট্র কিনা এটা। তাহলে খসড়া গঠনতন্ত্র এরকম জনগণের কাছে পাঠানো হয়। জনগণ তখন রেফারেন্ডাম বলে, জনগণ তখন সেই গঠনতন্ত্রের উপরে ভোট দেয়, গণভোট। সেই গণভোটে যদি পাশ হয়, তখন এটা নতুন রাষ্ট্রের গঠনতন্ত্র হিসেবে সকলে গ্রহণ করে। এই নতুন রাষ্ট্রের গঠনতন্ত্র হিসেবে যখন গৃহীত হয়, সেই গঠনতন্ত্রের ভিত্তিতে পরবর্তীতে সরকার নির্বাচন। তাহলে গঠনতন্ত্র আগে, সরকার নির্বাচন পরে। গঠনতন্ত্রের দ্বারা রাষ্ট্র গঠিত হয়, আর রাষ্ট্র গঠিত হবার পরে সেই রাষ্ট্রের সরকার পরিচালনা করবেন কারা? তারা ওই যে গঠনতন্ত্র জনগণ
সম্মতি দিয়েছে, লেখা হয়েছে, সেই গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন নির্বাচন হয়, নতুন সরকার প্রতিষ্ঠিত। এখন খেয়াল করেন, সেই গঠনতান্ত্রিক পরিষদ বা নতুন গঠনতন্ত্র তৈরি করবার, প্রণয়ন করবার পরিষদে আমরা তো এরকম সিদ্ধান্ত নিতে পারি যে আমরা ব্রিটিশ আমলের এই যে পার্লামেন্ট, এই পার্লামেন্টারি ব্যবস্থা চাই। কেন? আমরা এমন প্রেসিডেন্ট চাই যাকে আমি সরাসরি নির্বাচন করতে পারি, এমন প্রেসিডেন্ট চাই যাকে আমি সরাসরি নির্বাচন করতে পারি। আমরা ব্রিটিশের মতন পার্লামেন্ট দরকার নেই। ব্রিটিশ কলোনিয়াল শাসক ছিল, সে একটা ব্যবস্থা আমাকে চালু করে দিয়েছে। এবং 72 সালে কী হয়েছিল? ইন্ডিয়া এটা আমাদের উপর চাপা দিয়েছে। আপনারা ভুলে গেছেন কিনা যে স্বাধীনতার ঘোষণা প্রেসিডেন্ট ব্যবস্থা ছিল। শেখ মুজিব যখন এসেছেন তখন তিনি প্রেসিডেন্ট পদে ছিলেন, কিন্তু তিনি একটা ভুল করেছেন, মারাত্মক ভুল করেছেন। তিনি কোনো শপথ নেননি। আপনি এর আগে যারা এই মুক্তিযুদ্ধে মুজিবনগরে যে সরকার গঠিত হয়েছিল তারা জনগণের কাছে শপথ নিয়েছিল। শেখ মুজিব এসে কারো কাছে শপথ নেননি, এটা ভুল, এটা সাংবিধানিকভাবে ভুল। তো ঠিক আছে, সেটা ইতিহাস চলে গেছে। তাহলে আপনার কী হতেছে, আমরা কি আদৌ পার্লামেন্টারি ধরনের সরকার চাই, নাকি আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার চাই? এটা তো আলোচনার বিষয়, কোনটা আমাদের জন্য ভালো। কিন্তু জনগণকে এই সিদ্ধান্ত নেবার কোনো অধিকার দেওয়া হচ্ছে না। এত বড় গণঅভ্যুত্থানের পরেও এসে কেউ জিজ্ঞাসা করছে না যে আচ্ছা আমাদের জন্য কোন ব্যবস্থা, এই বড় বড় সংকটগুলো থেকে যাবার কারণে এই সংস্কারগুলো থেকে যাওয়ার কারণে আমরা যেটা হয়েছে, আমরা মারাত্মকভাবে পিছিয়ে পড়ছি, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীরা তারা জনগণের সঙ্গে কাজ করে, এবং এই এখানকে আমাদের যারা অনেক বড় বড় নেতারা হাজির আছেন আপনাদের এখানে, তাদেরকে আপনারা ভালোবাসেন, তারা নিশ্চয়ই আপনাদের জন্য ভালো চিন্তাই করে। কিন্তু তাদেরকে তো জিজ্ঞাসা করা হচ্ছে না, আচ্ছা ভাই দেশের জন্য কোনটা ভালো, আচ্ছা তুমি একটা গঠনতন্ত্রের জন্য নতুন গঠনতন্ত্রে তোমার চিন্তাটা দাও। এখানে আমাদের জামাত ইসলামী নেতৃবৃন্দ আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন, আর অন্যান্য দলের নেতৃবৃন্দ নিশ্চয় আছেন না, নিশ্চয় আছেন, কেউ বিভিন্ন রকম দল করেন। তো তাদেরকে তো জিজ্ঞাসা করার মতো কোনো অবস্থা আমরা তৈরি করলাম না। এত বড় গণঅভ্যুত্থানের পরে আমরা কী করলাম, বাইরে থেকে কতগুলো কমিশন বসাই দিলাম। তারা বসে বলতেছে ঐক্যমত্য কমিশন, তারা নাকি ঐক্যমত্য করবে। আর ঐক্যমত্য তো ছিলই, ঐক্যমত্য ছাড়া কেমনে গণঅভ্যুত্থান হয়েছিল? ঐক্যমত্য তো ছিলই। ঐক্যমত্য কী ছিল? যে আমরা দলীয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করব না, আমাদের মধ্যে বিভক্তি তৈরি হবে, আমরা একসঙ্গে আন্দোলন করব। একসঙ্গে আন্দোলন করে আমরা সরকারকে কী করেছে, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করেছি। তাহলে এই যে ঐক্যটা ছিল গণ ঐক্য, এটা ভাঙল কারা? যারা জাতীয় ঐক্যের কথা বলল গণঅভ্যুত্থানের পরে, তারা তো সেই গণ ঐক্যতে ধরে রাখলো না। তারা তো সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা যে গণ ঐক্য, এটা ধরে রাখলো না। সেখানে তো বিএনপি, জামাত, কি জাসদ, কি বাসদ, কি বামপন্থী, কি ডানপন্থীর কোনো ভেদাভেদ ছিল না। আমাদের সামনে একটাই মাত্র লক্ষ্য, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করতে হবে, এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাটা উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে হবে। এটাই ছিল আমাদের ঐক্যের ভিত্তি। এই ঐক্যের ভিত্তি কারা নষ্ট করলো? পরবর্তীতে এসে যারা এই জাতীয় ঐক্য কমিশন করলো এবং রাজনৈতিক দলগুলো চাপ দেওয়া শুরু করলো, ইউনূস সাহেবকে নির্বাচন দেন। এসেই বললো একজন ভারত থেকে এসে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, ঠিক আছে। এবং এটাও ডক্টর ইউনূস তাদের চাপের মুখে তিনি নথি স্বীকার করে তিনি একটা নির্বাচনের
তারিখ তিনি ঘোষণা করেছেন। এখন একটু নিজেকে প্রশ্ন করেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা এত বড় গণ অভ্যুত্থানের পরে সত্যিকার অর্থে এমন কোনো খারাপ জায়গায় যায় নাই। এটার জন্য কাদেরকে কৃতিত্ব দেওয়া উচিত? কারা কৃতিত্বপ্রাপ্য? বাংলাদেশের জনগণ। এখানে এমন কোনো সহিংসতা, এখানে এমন কোনো আপনার কী বলি রক্তারক্তি বিশৃঙ্খলা ঘটে নাই। এত বড় গণ অভ্যুত্থানের পরে এতটা বছর অত্যাচারিত হয়েছে এই দেশের জনগণ। আপনি দেখবেন না যে কোথাও গিয়া আওয়ামী লীগের কোনো মন্ত্রীর বাড়ি গিয়ে আগুন দেওয়া হয়েছে, দু একটা ঘটনা, কিন্তু এটা এমন কোনো ব্যাপক কোনো রূপ নেয় নাই। বহু লোক কিন্তু এখানে আসে, আমাদের সমাজের মধ্যে আসে। এই দেশের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়, তারা কখনোই দ্বন্দ্ব সংঘাত আপনি চায় না। কিন্তু আপনি যখনই নির্বাচনটা দেবেন, তখন সেই নির্বাচনের মধ্য দিয়ে যে আসন দখলের জন্য যে সংঘাত তৈরি হবে, যে দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে, এটা মোকাবেলা করবার কোনো ক্ষমতা কি পুলিশের আছে? আপনাদের এলাকায় পুলিশ কি আসলে খুব সক্রিয়? তাদের সে আগের মনোবল আছে, তারা পারবে? ঠিক আছে, পারবে না। সেনাবাহিনী পারবে? এটা কি সেনাবাহিনীর কাজ? সেনাবাহিনীর কাজ থেকে শত্রুকে গুলি করা, আইন শৃঙ্খলা রক্ষার ট্রেনিং সে পায়নি। আজকে দেখুন, সেনাবাহিনী গোপালগঞ্জের 4টে লোক মারা গেছে, যে দলের লোক মারাতে গেছে, কার গুলিতে মারা গেছে? সেনাবাহিনীর গুলিতে। এটার জন্য কে দায়ী নেবে? সেনাবাহিনী। আমরা যদি সেনাবাহিনীকে বারবার জনগণের বিপরীতে দাঁড় করাই, আমরা এই রাষ্ট্র টিকে রাখতে পারবো? এই রাষ্ট্র টিকে রাখতে পারবো না। তাহলে আপনি সেনাবাহিনী দ্বারা নির্বাচন করবেন, আর কার দ্বারা নির্বাচন করবেন? উপজেলা নির্বাহী অফিসারদের দিয়ে করবেন। তাদের সে সক্ষমতা আছে। শেখ হাসিনার আমলে আমলাতন্ত্র থেকে আরম্ভ করা আপনার বিভিন্ন পুলিশ, তাদের যে ব্যাকআপ ছিল, তাদের যে ছাত্রলীগ, তাদের যে কি যুবলীগের যে ব্যাকআপটা ছিল, এই ব্যাকআপ এদের আছে? সম্ভব না। ফলে নির্বাচনের বাস্তব পরিস্থিতিও নেই। কিন্তু আমরা তো নির্বাচন চাই, নির্বাচনের বিরোধী নামে। তো আমরা কী করতে হবে? আমাদেরকে অবশ্যই সকলকে অত্যন্ত সচেতনভাবে বুঝতে হবে যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই, আমাদের একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ঢুকতে হবে, নতুন রাষ্ট্র তৈরি করবার প্রক্রিয়া ঢুকতে হবে। সেখানকে আওয়ামী লীগকে রাখতে হবে, জামাতকে রাখতে হবে, সকল প্রকার রাজনৈতিক দল, ছোটো বড়ো, এনসিপি তো থাকবেই, বা ছাত্রও থাকবে, সকলে থাকবে, জনগণ থাকবে। সকলে মিলে প্রথম কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আমরা তর্ক বিতর্ক আলাপ আলোচনা করে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে আমরা আগে নতুন রাষ্ট্রটা আমরা আগে বানাবো। যদি আমরা এরকম একটা প্রস্তাব গ্রহণ করি, তাহলে কিন্তু এই যে সভায় আপনারা বসছে, এই সভাটা একটা গঠনতান্ত্রিক কাউন্সিল হয়ে যাবে। ধরুন যে ডক্টর ইউনূস বলেন যে হ্যাঁ, আমরা একটা গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া শুরু করলাম, তাহলে গ্রামে গ্রামে গিয়ে কথা বলা, গঠনতন্ত্র নিয়ে আলোচনা করা, পরস্পরের সঙ্গে সমঝোতা করা, আরও ভালো করে বোঝা কোনটা সকলের জন্য ভালো। এর ভিত্তিতে একটা গণ অভিপ্রায়, জনগণের সামষ্টিক অভিপ্রায়, এই অভিপ্রায়টা আমরা তৈরি করতে পারব। এই অভিপ্রায় তৈরি করার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় গঠনতান্ত্রিক কাউন্সিল বা গঠনতন্ত্র প্রণয়নের জন্য পরামর্শ সভা। এই পরামর্শ সভাগুলো গ্রামে গ্রামে, উপজেলায় উপজেলায় হতে হবে। এটাকে বলে গণতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের কাছে ক্ষমতা আসতে হবে, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। এখন আমরা কিন্তু গণতন্ত্র নাই। আপনি শেখ হাসিনার সংবিধানের অধীনে একটা সেনা সমর্থিত সরকার গঠিত হয়েছে। সেনাবাহিনী সমর্থন করে বলে এটা ঠিকই আছে। কালকে যদি ওয়াকারুজ্জামান সাহেব বলে আমি এই ডক্টর ইউনূসের সরকার আর সমর্থন করি না, এটার সঙ্গে সঙ্গে কথা বলতে থাকবে। তো এই ধরনের সরকার কিন্তু আমরা কোনো সত্যিকারের কোনো গঠনতন্ত্র প্রণয়ন করতে পারবো না। এই ধরনের সরকারের পক্ষে তো সত্যিকারের কোনো নির্বাচনও করা সম্ভব না, কারণ তার তো সে পূর্ণ ক্ষমতা নাই। তাকে তো আমরা সে পূর্ণ ক্ষমতা দেই না। তাহলে আমরা সেই জন্য আমাদেরকে প্রথম কাজটা হবে এই যে আসেন
আমরা আগে গঠনতন্ত্র কথাটা বুঝি, যে আমাদের নতুন রাষ্ট্র গঠন করতে হবে, এটা প্রথম কাজ, এটা বুঝি এবং এটা বুঝে সেইভাবে আমরা অগ্রসর। এবার আমি অল্প কয়েকটা কথা বলে শেষ করবো, পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে উত্তর দেবো। সেটা হলো, দেখেন আমি উপজেলায় বসে আছি, কেমন উপজেলা এই যে শব্দটা ব্যবহার করি, এটা কোথা থেকে আসে? এটাকে আপনারা দিচ্ছেন এই ভাষা? উপজেলা আপনারা বানিয়েছেন? জনগণ তৈরি করেছে? জনগণ তো তৈরি করে। জেলা কারা বানাইছে? এই দেশের জনগণ বানাইছে জেলা। বিভাগ না, এই দেশের জনগণ বানায়নি। কারা বানাইছে জানেন? জানেন না? কারা বানাইছে? এরকম ব্রিটিশরা বানাইছে। ভেরি গুড, দেখছেন? ইংরেজ বানাই দিছে। ইংরেজ আপনাকে এরকম করা একটা এই রাষ্ট্রের এই যে কী বলে স্থানীয় সরকার করছে। কেন? কারণ তার উদ্দেশ্য একটাই, তার উদ্দেশ্য হলো আপনার কাছ থেকে কর নেবে, রাজস্ব নেবে, লুট করবে। তাহলে কী কী ছিল আপনার এখানে উপজেলায়? কালেক্টরেট ছিল একটা, আর কী করবে? আপনাকে শাসন এবং দমন করবে। আর ছিল আদালত। তাহলে কালেক্টরেট ছিল আর আদালত ছিল, থানা পুলিশ ছিল, আর কি ছিল? ও যে যারা রাজস্ব আদায় করে তারা ছিল। এই হলো আপনার উপজেলা ব্যবস্থা। আমরা কি এরকম উপজেলা ব্যবস্থাকে আমরা রাখা দরকার? আমাদের তো হওয়া উচিত উপজেলাটা আজকে এই উলিপুর হবে একটা উৎপাদনের ক্ষেত্র, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্র। এখানে উৎপাদন হবে, কৃষিকাজ হবে, মৎস্য চাষ হবে, পশুপালন হবে, কলকারখানা হবে, বিভিন্ন রকম হাতের কাজ হবে, বিভিন্ন রকম ক্রাফটের কাজ হবে। ফলে দ্রুত বেগে আমরা যেন ইউরোপের মতন হতে পারি 3 থেকে 5 বছরের মধ্যে। আমরা যেন ইউরোপের মতন একটা বাংলাদেশ ইউরোপের মতন সমৃদ্ধশালী হতে পারি, সেই রকম একটা স্থানীয় সরকার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হবে। তাহলে যেই রাষ্ট্র একটা উপজেলা ব্যবস্থা কায়েম রাখে ব্রিটিশদের মতন, আর ঢাকা শহর থেকে আমার কাছ থেকে খালি রাজস্ব নেয়, আমার কাছ থেকে কর নেয়, আমাকে ইউএনও পাঠায়, আমাকে এখানে স্থানীয় সরকার যে নির্বাচিত প্রতিনিধি তিনি ইউএনও নির্বাহী অফিসারের অধীন। এটাকে একটা ঔপনিবেশিক রাষ্ট্র, এদিকে একটা ইংরেজের রাষ্ট্র। আমি যদি আমার এলাকার একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করি ভালোর জন্য, তিনি আমার সরকার, তিনি ভালো হতে পারেন, মন্দ হতে পারেন, তাকে দরকার হলে 3 বছর পরে কি 5 বছর পরে আমি নির্বাচন দিয়ে আবার ওটা দিব, কিন্তু তিনি আমার সরকার। ইউনুক এখানে বসেছে, ওই রাষ্ট্রের চোর ডাকাত যেগুলো লুটেরা এরা বসায়, কারণ এদের মাধ্যমে তারা ঢাকা শহরকে বড় করে, লুটপাট করতে পারে। রাষ্ট্রের নামে এক খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা নিয়ে যেতে পারে। এই এলাকাতে কার কর দেবার ক্ষমতা আছে, কার কর দেবার ক্ষমতা নাই, স্থানীয় প্রতিনিধিরা ছাড়া কেউ কি বোঝে? এই এলাকাতে কে চোর, বদমাশ, কে ক্রিমিনাল, আর কে সজ্জন, এটা আপনার স্থানীয় প্রতিনিধিই বুঝে। তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। এই যে তাহলে এই ধরনের সরকার আমরা কি করতেছি? এই ধরনের রাষ্ট্র বানাবার যে সুযোগ হাতে পাওয়া সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত ইংরেজ আমলের ওই জেলা ব্যবস্থা, তারপরে উপজেলা ব্যবস্থা, থানা ব্যবস্থা, এগুলো আমরা রেখে দিয়েছি। ইংরেজ আমলের পুলিশি ব্যবস্থা, ইংরেজ আমলের আমলাতন্ত্র সব আমরা রেখে দিয়েছি। এমনকি ইংরেজ আমলের আইন আমরা একটা স্বাধীন দেব, আমি কেন ইংরেজ আমলের আইন অনুসরণ করব? কেন আমি অনুসরণ করব? আমাদের এই সমাজের মধ্যে বহুভাবে সমাজকে আমরা গঠন করতে পারি, গঠন করে বহু পদ্ধতি আছে এবং সেটা আমরা আলোচনা করে করতে পারি। একটা সময় ছিল, আপনি যদি রসুলুল্লাহর জীবনী দেখেন দেখবেন যে মসজিদগুলো ছিল পৃথিবীর শাসনের কেন্দ্র। মসজিদে বসে সমাজের সিদ্ধান্ত হইত, মসজিদে বসে সমাজের ভালো মন্দ বিচার হইত, মসজিদে বসে বিবাহগুলো হইত। কোনো বিবাহ বিচ্ছেদ যদি হতো মসজিদের সালিশের মাধ্যমে এটা সমাধান হতো। কেন পারত করতে? কারণ জামাতে যাইতাম জুম্মাবারে, সকলের সঙ্গে দেখা, সবাই সমাজের অংশ। কোন লোকটা ভালো, কোন লোকটা মন্দ সমাজের লোক চেনে। কোন মেয়েটা অভাবে আসে,
কোন মেয়েটার প্রতি অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, সমাজের লোক জানে। কোন মেয়েটা গরিব হয়ে গেছে, কোন পরিবার, তাকে কী পরিমাণ অর্থনৈতিক সহায়তা দিতে হবে, এটা সমাজের লোক জানে। যে জন্য দেখেন ইসলামে জুম্মাবারটা মূলত প্রশাসনিক ব্যবস্থার অন্তর্গত ছিল। এটা ছিল প্রশাসনের অন্তর্গত, সমাজকে আরও উন্নতির দিকে নিয়ে যাবার একটা ব্যবস্থা। তাহলে আমাদের হাতে তো মেলা এরকম চিন্তা থাকতে পারে। আমাদের সমাজে এর আগে মৎস্যদ্বরে যখন ছিল, মুঘল আমল যখন ছিল, সুলতান আমল যখন ছিল, তখনও ভিন্ন রকম ব্যবস্থা ছিল। তাহলে আমরা তো কোনটা আমাদের জন্য খুব উপযুক্ত, আমাদের স্থানীয় সরকারের জন্য সবচেয়ে উপযুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা কীরকম হবে? যে সরকার ব্যবস্থা এমন যে উপজেলাকে, গ্রামের মানুষকে আর ঢাকা শহরে বসে, গুলশান বনানীতে বসে আর লুণ্ঠন করা যাবে না, এরকম একটা যদি আমরা স্থানীয় সরকার ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে তো আমাদেরকে অবশ্যই নতুন করে গঠনতন্ত্রের কথা চিন্তা করতে হবে। শেখ হাসিনার গঠনতন্ত্র ফেলে দিতে হবে ব্রহ্মপুত্রে, এই ছাড়া কোনো পথ নাই। পুরনো আমলাতন্ত্রকে যাইতে হবে, এর কোনো ভবিষ্যৎ নাই। কারণ যদি আমরা এটাকে ফেলতে বা না পারি, আবারও আগামী 100 বছর আমরা গরিব থেকে গরিবতর হব, আমরা আরও দরিদ্র হব, আমাদের লুণ্ঠনটা চলবে। ফলে আমরা এই উপজেলাকে একটা উৎপাদন কেন্দ্রিক, এভাবে ভাবেন, একটা উৎপাদন কেন্দ্রিক স্থানীয় সরকার। সে স্থানীয় সরকারের কাজ কি? এখানকার শিক্ষা ব্যবস্থা উন্নত করা, এখানকার কারিগরি শিক্ষা উন্নত করা। এখানে মৎস্যজীবী সম্প্রদায় আছে, মাছ সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানে। তাদের যে জ্ঞান, লোকায়ত জ্ঞান, তার সঙ্গে আধুনিক জ্ঞানের সংযোগ ঘটিয়ে পুরো ব্রহ্মপুত্র নদী থেকে আরম্ভ করে পুরো যে চারণভূমি গড়ে উঠতেছে চরগুলো, এটাকে উৎপাদনের ক্ষেত্র তৈরি করা। আমাদের কাজ কি? চরগুলো গড়ে উঠেছে, এখানে আমরা বাদাম চাষ করতে পারি, ঘাস চাষ করতে পারি। আরও আমাদের স্থানীয় লোকের যে জ্ঞান, সেই জ্ঞানের সঙ্গে বিজ্ঞান যুক্ত করে এই সমস্ত চরাঞ্চলগুলো স্থানীয় সরকার ব্যবস্থার অধীনে নিয়ে আসা, যাতে এই এলাকার অর্থনৈতিক উন্নতি দ্রুততর হয়, কর্মসংস্থান হয়। কারণ যদি আমরা শুধু এই চরাঞ্চলগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি, যদি আমরা বিষ ব্যবহার বন্ধ করতে পারি, তাহলে এখানে মাছের যে উৎপাদন বাড়বে, এখানে গরু, ছাগল, ভেড়া, মহিষের যে উৎপাদন বাড়বে, এখানে দুধের নহর বইয়ে দেওয়া যাবে। এই উলিপুর থেকে আপনারা সারা বিশ্বে দুধ রপ্তানি করতে পারবেন। আপনি ঘুরছেন আপনাদের চরগুলোতে? আপনারা ঘোরেন? কেউ চরে যান, নদীতে যান, যারা মাছ চাষ করে ওদের সঙ্গে কথা বলেন, যারা চাষ করে তাদের সঙ্গে কথা বলেন। এই পলি আসে কিন্তু আপনাদের আসাম থেকে, আসামের মাটি, পাহাড়ি মাটি আসতেছে আপনার এখানে, পলি, সমৃদ্ধ পলি। এই পলিকে আমাকে বুঝায় বলেন, এই পলি আপনারা কেন এত দ্রুত ধ্বংস করলেন? বিষ দিয়ে এতই ধ্বংস করছেন। এখন আপনাদের এই এলাকাতে প্রজনন একটা রীতিমতো কঠিন ক্ষতিগ্রস্ত অবস্থা। এই এলাকাতে সন্তান উৎপাদন ক্ষমতা কমে গেছে। মেয়েরা জানে কী পরিমাণ কষ্ট তাদের, কারণ তারা বিষ খাচ্ছে সারাক্ষণ। এবং বিষ যখন খায়, এটা তাদের রিপ্রোডাক্টিভ অর্গান, তাদের যে প্রজনন, যে স্বাস্থ্য, এটাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আর যে বিষ আপনারা খান, তাতে ছেলেরা পুরুষত্ব হারায়। এ আমার ভাইরা বসে আছেন, কেমন পুরুষত্ব হারাচ্ছে। কোম্পানি বিষ দিচ্ছে, বিক্রি করতেছে। বিষ কি খাওয়া যায়? বিষ কি কাজে লাগে? কোনো কাজে লাগে না, ক্ষতি ছাড়া। তাহলে আপনাদের এই জেলাতে বিষ কী করে ব্যবহার হয়, এটা আমাকে বুঝে বলেন। কী করে আপনারা এত শিক্ষিত মানুষ আছেন, এত বড় বড় নেতারা আছেন, আমার বিষ কী করে বেচা হয়? আপনি যখনই যান চরাঞ্চলে, ওখানে গেলে বিষের দোকান। আশ্চর্য ব্যাপার, ওর তো ভেঙে দিবার কথা, বিষ দোকানটা কি? আপনার এই অঞ্চলে এখনও পর্যন্ত গাঞ্জিয়া ধানের জন্য বিখ্যাত। আমি ঠিক বলছি কিনা? এখনও স্থানীয় ধানের জন্য বিখ্যাত। বাংলাদেশে কম করে হলো জানেন কত ধরনের ধান ছিল? 15,000 জাতের ধান যাচ্ছিল। আপনাদের এখানে ছিল কম করে হলো 3,000 জাতের ধান। এমন কিছু না, আপনারা নিজেদের সম্পদ নিজেরা হারাচ্ছেন। কেন? যেহেতু আপনারা একটা রাষ্ট্র গঠন করতে জানেন না, এবং যেহেতু উৎপাদন কেন্দ্রিক চিন্তা করতে পারেন না, আপনারা খালি চাকরি চালতেছে। চাকরি কে দেবে আপনাদের?
চাকরি তো নিজেরা তৈরি করতে হবে, আপনার উৎপাদন ব্যবস্থা আপনাকেই সমৃদ্ধ করতে হবে। তো আমি কথা বাড়াবো না, আমি শেষ করব। বিনয়ের সঙ্গে বলবো, আমাদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতারা যারা আছেন তাদের কাছে বিনয়ের সঙ্গে বলবো যে আমি কোনো বিশেষ কোনো দলের সমর্থক নই, কিন্তু আমি কোনো দলেরই বিরোধী। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা দলের যারা ছিল, এমনকি আওয়ামী লীগেরও ঐতিহাসিক একটা ভূমিকা আছে, এটা ইতিবাচক। কারণ আমরা যদি বাদ দিয়ে সব কিছু করি, সবাইকে বাদ দিতে চাই, সব কিছু আমরা যদি মনে করি যে সব আমরা করবো, এটা আমি মনে করি না। ফলে যারা আমাদের বিচক্ষণ নেতৃত্বে যারা আছেন তাদের উচিত হবে, এটা খুব বিরাট একটা সুযোগ যে জনগণকে তারা যদি সংগঠিত করতে পারেন একটা নতুন বাংলাদেশ রাষ্ট্র গঠন করবার জন্য, তাহলে তারা আশা করি আমাকে এই কথাগুলো শুনবেন। 3টা প্রস্তাব দিয়ে আমি শেষ করব। আমরা যে রাষ্ট্র, আপনি ভাবলে দেখবেন যে আপনারা আরও পাবেন। আর ইতিমধ্যে তো আপনাদেরকে স্থানীয় সরকার কেমন করে গঠন করতে হবে তার একটা মোটামুটি একটা প্রস্তাবনা দিয়েছি। আমার লেখার মধ্যে এগুলো আরও পাবেন। আমি আজকে আলোচনা করেছি সহজভাবে যেন আমরা বোঝাতে পারি। 3টার প্রস্তাব মনে রাখবেন। এই 3টার প্রস্তাব মুখস্থ রাখলে আপনারা অনেক দ্রুত বেগে আগায় যেতে পারবো আমরা সকলে। প্রথমে আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা ব্যক্তির অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ কিংবা ক্ষুণ্ণ করবে না। 1 নম্বর, এটা বলে সকল ফ্যাসিবাদ শেষ হয়ে গেল। এক কথা, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের এমন কোনো ক্ষমতা থাকবে না, রাষ্ট্রকে এমন কোনো ক্ষমতা আমরা দেব না যে ক্ষমতা বলে সে এমন একটা আইন করবে যে আইনের দ্বারা আমার ব্যক্তি অধিকার সে হরণ করে অথবা ব্যক্তির মর্যাদা সে হরণ করে অথবা ক্ষুণ্ণ করে। এটা কি আপনারা একমত? আপনাকে ফ্যাসিবাদ চান? এক কথায় বললাম, কিন্তু এক কথা যদি মুখস্থ করেন তাহলে আমরা ফ্যাসিবাদ বন্ধ করবার একটা নীতি, রাষ্ট্রের যে তথাকথিত সার্বভৌমত্ব তার বিপরীতে এই যে প্রস্তাব করলাম এটাকে বলে গণ সার্বভৌমত্ব। জনগণ আগে, রাষ্ট্র পরে, জনগণের উপরে রাষ্ট্র। কেমন? রাষ্ট্র জনগণের উপরে হতে পারে না। অতএব রাষ্ট্রের এমন কোনো অধিকার থাকবে না যে সে জনগণের ব্যক্তি অধিকার এবং ব্যক্তির মর্যাদা হরণ কিংবা ক্ষুণ্ণ করে। এটা হলো 1 নম্বর নীতি, এটা মুখস্থ রাখবে। 2 নম্বরটা হলো কি, রাষ্ট্র এমন কোনো আইন কিংবা নীতি প্রণয়ন করতে পারবে না যার দ্বারা প্রাণ, প্রকৃতি, পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য, সেটা ধর্মীয় হতে পারে, বিশ্বাস হতে পারে, মূল্যবোধ হতে পারে, আচার আচরণ হতে পারে, এই বৈচিত্র্য, জীবনযাপনের বৈচিত্র্য, এটা সে কোনোভাবে এটাকে সে ক্ষুণ্ণ করতে পারবে। এটা রাষ্ট্রের কোনো অধিকার নেই, রাষ্ট্র পারবে না এটা। কারণ জনগণের মধ্যে বৈচিত্র্য আছে, জনগণের মধ্যে মতের পার্থক্য থাকবে, জনগণের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য থাকবে। আমাদের জনগণের মধ্যে নানান ধর্মের মানুষ থাকতে পারে, তার মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা রসুলের উম্মত, আমরা মুসলমান, কিন্তু আমাদের এখানে সনাতন ধর্মী থাকতে পারে, আমাদের এখানে আদিবাসীরা থাকতে পারে, যে কোনো জনগোষ্ঠী থাকতে পারে। এই বৈচিত্র্যটা আমরা রক্ষা করব। এই বৈচিত্র্যকে নষ্ট করবার কোনো অধিকার বা ক্ষমতা আমরা রাষ্ট্রকে দেব না। এই জন্য দিলাম। দেখছেন, এটা যদি রাখে, প্রাণ, প্রকৃতি, পরিবেশ ধ্বংস যদি করার অধিকার রাষ্ট্রকে না দেয়, তাহলে সঙ্গে সঙ্গে এই যে বিষ ব্যবহার, ক্ষতিকর টেকনোলজি ব্যবহার, এমন কোনো কিছু আমরা ব্যবহার করতে দেব না যেটা আমাদের জন্য ক্ষতিকর। এক কথা শেষ, রাষ্ট্রকে অধিকার দেব না। তুমি সংসদ বসো, আলোচনা করো, কিন্তু তোমার এমন কোনো অধিকার নেই যে তুমি এইসব কোনো আইন করা তুমি বলতে পারবে না যে আমি এখন থেকে বিষ ব্যবহার করার অনুমতি দেবো না। এটা অধিকার তোমাকে দেওয়া হবে, রাষ্ট্রটা করতে পারবে। 3 নম্বর হলো খুব সহজ, জীবন, আমাদের যে জীবন এবং জীবিকা, এটা ধ্বংস হয়, এটা নষ্ট করে এমন করে নীতি বা আইন রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। এমন করে নীতি সে করতে পারবে না যাতে আমার জীবন এবং জীবিকা ধ্বংস হয়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনি জলমহালগুলো আপনি এখন ইজারা দিচ্ছেন, তারা মৎস্যজীবী, তারা মাছ সম্পর্কে কিছুই জানে না,
তারা নদী সম্পর্কে কিছু না, কারণ নদীতে মাছ থাকা না থাকার ব্যাপারটা একমাত্র যারা মাছ চাষ করে তারা জানে। কিন্তু আপনি এমন একটা আইন করলেন যে আইনের দ্বারা এই অঞ্চলের উপর কারো কোনো, সে থাকে না এই অঞ্চলে, সে বাইরে থেকে আইনা ইজারা নিয়ে নিল আপনার পুরো জঙ্গল, বালু মহল মিলছে ইজারা নিল, বালু তুলতেছে, এর কি পরিবেশগত ক্ষতি এটা সে রাষ্ট্রের দেখছেন, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে রাষ্ট্র কখনোই এটা করতে পারবে না। রাষ্ট্র কীভাবে পারবে? তার উপজেলা আছে, উপজেলার সরকার আছে, উপজেলার মাধ্যমে কোথায় কী করতে হবে একমাত্র উপজেলার মাধ্যমে তাকে করতে হবে। সরাসরি তার কোনো আইন করবার অধিকার আমরা রাষ্ট্রকে দেব না। যদি দেই আমাদের জীবন জীবিকা ধ্বংস হয়ে যাবে। যদি জীবন জীবিকা ধ্বংস আমরা করতে না চাই, তাহলে যে চরের পর চর পড়ছে, সেই চরের ব্যবহার কী করে হবে, সেখানে কীভাবে পশুপালন হবে, সেখানে ভেড়া চলবে না মহিষ চলবে না গরু চলবে, এটার সিদ্ধান্ত নেবে উপজেলার জনগণ। কারণ এটার থেকে এটাকে রক্ষা করার দায়িত্ব তাদের, কারণ তাদের স্বার্থ যখন যুক্ত থাকবে তখন প্রত্যেকটা উপজেলার জনগণ স্বভাবতই এই প্রাকৃতিক সম্পদ রক্ষার ক্ষেত্রে তাদের আগ্রহ বাড়বে, তারা উপকৃত হবে। উপকৃত হলে তারা অবশ্যই এটাকে রক্ষার তারা কী করবে, এটা তারা নিজের রক্ষা করবে। ফলে জীবন এবং জীবিকা ধ্বংস করে এমন কোনো আইন কিংবা এমন কোনো নীতি রাষ্ট্র প্রণয়ন করতে পারবে না। দেখেন 3টা ফর্মুলা, যদি এই 3টা ফর্মুলার উপর ভিত্তি করে, এই 3টা কথার উপর ভিত্তি করে আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করতে পারি, আমরা ইউরোপের সমান রাষ্ট্র, ইউরোপের সমান উন্নতি হতে বা যে কোনো উন্নত দেশের মতন উন্নতি লাভ করতে আমাদের 3 থেকে 5 বছরের বেশি লাগবে না। জনগণ যদি এত বড় একটা গণঅভ্যুত্থান করতে পারে, জনগণের মধ্যে যে উৎপাদনী শক্তি আছে, তার যে গঠন করবার, তার যে অভূতপূর্ব শক্তি আছে, এই শক্তির দ্বারা এই ধরনের উপজেলাগুলো আজকে কি বড় বড় শহরের মতন, বড় বড় জনপদের মতন, সমৃদ্ধ জনপদের মতন গড়ে উঠতে 3 থেকে 5 বছরের বেশি সময় লাগার কথা নয়, মোটেও নয়। আপনারা স্বপ্ন দেখতে শিখেন। আমার কথা শুনলে যদি মনে হয় যে স্বপ্ন দেখতেছি, আমি স্বপ্ন দেখি এবং আমি মনে করি যে স্বপ্ন আমি দেখি সে স্বপ্ন বাস্তবায়িত করবার হিম্মত আমি আল্লাহর কাছ থেকে চাই। এবং আমি মনে করি তিনি অবশ্যই যারা নিজেদেরকে সহায়তা করে, যারা নিজেদের উপর নির্ভর করে, তিনি তাদেরকে সবসময় সহায়তা করেন। যদি এটা না হতো গণঅভ্যুত্থান হতো না। জনগণ যখন চায়, জনগণ সেটা অবশ্যই কায়েম করতে পারে। তো সকলে আমার জন্য দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল। এবং অবশ্যই আবার উলিপুরে আসবো, আপনার সঙ্গে পরিচয় হলো, ভালো লাগলো, অনেক কথা বললাম। আপনারা আরও যোগাযোগ রাখবেন, আমার কথাগুলো শুনবেন, ভুল করলেও শুধরাবেন, কোনো সমস্যা নেই। আমরা সকলে মিলি, এটা আমাদের দেশ, আমরা সকলে মিলি এই দেশ আমরা গঠন করবো। সবাইকে আবারও ধন্যবাদ। সকাল ভালো থাকবেন। এবং আমাদের বারবার প্রাণ দিতে হবে এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র কখনোই গড়তে পারবে না। তাই আপনারা দয়া করে প্রশ্ন করুন, আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আমি শহীদুল আলম বাবু, আমি সংবাদ কর্মী। সেটি হলো যে আপনি কি মনে করেন যে সরকার যে নির্বাচনের দিকে এগোচ্ছে, এই নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত, এটি কি মনে করেন? আমি তাই তোমার তাই বলবো। আমি তো এতক্ষণ ওটাই বললাম, কিন্তু আপনি গণপরিষদ কথাটা মানে বুঝেন? না, এটা তো আমি তো এতক্ষণ এটাই বললাম। আপনি তো এটাই বললাম। প্রথমত আপনাদের গণপরিষদ কথাটা মানে বুঝতে হবে। এটাকে বলে ইংরেজিতে, এটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ইংরেজিতে বলা হয় গণপরিষদকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। যেই পরিষদে রাষ্ট্র গঠিত হয়, আমি বলে দিচ্ছি, যেই পরিষদে বসে, গণপরিষদে বসে রাষ্ট্র গঠন করা হয়,
এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আর যেখানে বসে আইন প্রণয়ন করা হয় এটাকে বলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলির নাম আমরা বলি জাতীয় সংসদ। ঠিক আছে? ফলে এই পার্থক্য মনে রাখতে হবে। এই পার্থক্য মনে না রাখলে আমরা বুঝবো না যে রাষ্ট্র গঠনের জন্য নির্বাচন একরকম আর সরকারের জন্য নির্বাচন আলাদা। এই দুটি আলাদা জিনিস। আমরা বারবারই এই দুটোকে আমরা কী করি, এলোমেলো করে দিই। আচ্ছা, ধন্যবাদ। আজান দিচ্ছে, একটু তালির নাম দাঁড়ান। সংস্কৃতি এবং শিক্ষাকে উন্নত করা। আমাদের যে সংস্কৃতি এবং শিক্ষা যে অবক্ষয়টা সৃষ্টি হয়েছে সেটার জন্য আসলে সরকারের কি কোনো উদ্যোগ নেওয়া উচিত কিনা কাইন্ডলি একটু বলতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে আসলে আমাদের যে জাতি হিসেবে আমাদের যে মূল্যবোধের যে অবক্ষয় এটা কিন্তু সৃষ্টি হয়েছে আমাদের সংস্কৃতি এবং শিক্ষা অবক্ষয়ের দ্বারা। আসলে সরকার কি এই বিষয়ে কোনো উদ্যোগ নিতে পারে না? আমাদের যে চিন্তাচলিত যে নিয়ম শিক্ষা সেটা পরিবর্তন করে এবং আমাদের যে সংস্কৃতি সেটা কি আমাদের সরকার কি চায় না যে সেটা করার আমাদের মূল্যবোধ বৃদ্ধির জন্য এটা কোনো পদক্ষেপ নেওয়া? আমি আপনার প্রশ্নটা যদি বুঝে থাকি, সেটা হলো যে সরকার কি আমাদের সংস্কৃতি সম্পর্কে জানি কি না, এই তো বলছেন তো, বা আমাদের সংস্কৃতির যে সংকট এটা আমরা কী করে কাটিয়ে তুলব। ঠিক আছে না? এখন যদি এটা আমরা কাটায় তুলতে চাই তাহলে প্রশ্নটা হবে অনেকটা এরকম। আমরা যখন আমাদের বলি এটা বলতে আমরা কি বুঝি? কাদেরকে বোঝাই? কাদেরকে বোঝায়? আমাদের বাঙালিদের। হ্যাঁ, বাংলাদেশে কাদেরকে বোঝায়? মুসলমানদের। তো বাংলাদেশে আরও অনেকে থাকে, ওদের কী হবে? আসলে সংস্কৃতি তো সবাই মিলে। ভেরি গুড। তাহলে প্রশ্নটা হলো, তাহলে আমরা এভাবে প্রশ্ন করতে পারি, খুব ভালো প্রশ্ন। এভাবে করতে পারি, ইসলামের দৃষ্টিতে অন্যান্য সংস্কৃতির প্রতি দৃষ্টিভঙ্গি কী হবে? ধরা যাক আমি একটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছি, আমি রসুলের উম্মত, আপনি রসুলের উম্মত। তা আমাদের প্রশ্ন হবে যে সকল জাতীয় সত্তাগুলো বাংলাদেশে আছে বা বাংলাদেশে যারা দলিত, যারা ব্রাহ্মণদের দ্বারা নির্যাতিত, এদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে? মজলুমের প্রতি আমার দৃষ্টিভঙ্গি কী হবে? হবে না? হবে কি না? আচ্ছা, তাহলে দৃষ্টিভঙ্গি কী হবে? আমার রসুল তাকে কী করতেন? না, আমি অন্যভাবে আপনাকে প্রশ্নটা ঘুরিয়ে বলতেছি। আমি রাষ্ট্রটা পরে আসি। যদি আমি পরিষ্কার না থাকি, রাষ্ট্র তো হাওয়া থেকে আসবে না। আমি যা তাই তো রাষ্ট্র। আমার সমাজ যেভাবে চিন্তা করে ওটাই তো রাষ্ট্র, তার বাড়িতে রাষ্ট্র যাবে না। তাহলে আমি কি চিন্তা করতে হবে মুসলিম হিসেবে যে রসুল করিম উনি কি শুধু নবী ছিলেন নাকি উনি সিপাহ সালারও ছিলেন? তা আপনারা কারা কারা সামরিক শিক্ষা পাইছেন? জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনারা কারা কারা সামরিক শিক্ষা পাইতেন? তাহলে আমরা তো রসুলের উম্মত দাবি করতে পারি না কেউ। এক নম্বর, আমরা কারা কারা জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে ছিলাম? তিনি তো জালিমের বিরুদ্ধে ছিলেন। ইসলাম তো মজলুমের মুক্তির জন্য আসে। আমরা কারা কারা ছিলাম? এই যে 15টা বছর গেল, এই 15টা বছরে কারা ছিল জালিমের পক্ষে আর কারা ছিল জালিমের বিপক্ষে বিরুদ্ধে লড়াই করেছে? তাহলে ইসলাম তো এটা দ্বারা ঠিক হবে। 71 সালে আমরা যখন যুদ্ধ করেছি, আমরা কেন জালিমদের পক্ষে ছিলাম? 71 সালে তো আমরা প্রমাণ করেছি বাংলাদেশের জনগণ যে আমরা মুসলিম, রসুলের উম্মত, অতএব কোনো জালিমের অধীনে আমরা থাকবো না। তারা 71 সালে ইসলামের বিজয় হয়েছে একটা। আমাকে তো বুঝতে পারছি, যারা মজলুমের পক্ষে থাকে সেখানে যখন জয় হয়, আমরা তো 71 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমরা তো কেউ ইসলাম ত্যাগ করি নাই, করছি কি? তাহলে আমরা যারা এই লড়াই করেছি তার মানে আমরা সত্য পথে ছিলাম 71 সালে। তাহলে এটাই তো সংস্কৃতি। তাহলে যতক্ষণ না আমরা নিজেরা না বুঝবো যে আসলে আমার ধর্ম
এটা আমাকে কি সাংস্কৃতিক বোধ দেয়, আমাকে কি ধরনের সংকল্প আমার মধ্যে তৈরি করে, আমার মধ্যে কি ধরনের রুহানি সত্তা, একটা রুহানি উপলব্ধি তৈরি করে, কী ধরনের সংস্কৃতি আমাকে আল্লাহর নিকটবর্তী করে, এটা তো আমাকে ভাবতে হবে। আমি যদি বলি যে মসজিদে কোনো দুনিয়াবি কথাবার্তা হবে না, এটা কি ইসলাম? হ্যাঁ, তাহলে এই মসজিদকে থাকা উচিত? রাইট। মসজিদে মেয়েদের কি কোনো জায়গা নেই, এটা কি থাকা উচিত? তাহলে দেখেন আমাদের সংস্কৃতিতে মেলা প্রবলেম। মানে ইসলাম সম্পর্কে আমাদের যে ধারণা, যেটা আমরা শিখি, এটার মধ্যে মারাত্মক ত্রুটি আছে না? সেক্ষেত্রে আমাদের শিখতে হবে এটা কী করে ইসলাম একটা বিশ্ব সভ্যতার অংশ। সে ইসলাম কি খালি পরকালের কথা বলে? ওকে, পরকাল লাগবে, আমরা পরকালে বিশ্বাস করি, আমাদের আকিদাগতের দিক আছে। আমরা যখন মোনাজাত করি তখন আমরা কী বলি? আমরা যখন মোনাজাত করি তখন আমরা বলি না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াকে ভালো করো। তাহলে দুনিয়া ভালো করার জন্য আমরা কারা কারা কাজ করছি? হাত তুলেন। অল্প কয়েকজন। দুনিয়া ভালো করার জন্য ইনশাআল্লাহ, হ্যাঁ, দুনিয়া ভালো করার জন্য যারা কাজ করে এরা রসুলের উম্মত, এরাও তাদের খাঁটি উম্মত। কারণ দুনিয়া যে ভালো করছে কি খারাপ করছে, দুনিয়া ভালো করছে কি খারাপ করছে, এটা তো বিচার করে দেখতে পারি ইহলোকেই। আমি দুনিয়া ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, এটা তো জনগণ বিচার করতে পারে। আমার আল্লাহ খুশি হয়, এই জন্য আমরা তাকে ডাকি রব। রব মানে কি? প্রতিপালক, প্রভু। না, রব মানে প্রতিপালক। আল্লাহ তো প্রভুটাকে পছন্দ করেন, এই জন্য বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, দয়া তিনি সবাইকে মাফ করে দেয়। এত দয়ালু। প্রভুতে ডাকতে, প্রভু ডাকে খ্রিস্টানরা, আমি কেন প্রভু ডাকবো? তিনি প্রভু অবশ্যই, তিনি সারা বিশ্ব দুনিয়ার প্রভু। কিন্তু যে ডাক শুনতে তিনি মহব্বত বোধ করেন, আমি বুকে টানে না, আমার কাছে রাখে, সেটা হলো কি? বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানুর রহিম, দয়া। উনি দয়ায় ভর্তি, তার একটু মাফ চাইলে মাফ করে দেয়। অদ্ভুত এই আমার আল্লাহ। আমার কথা বলছেন আপনার প্রশ্নে, আমি আপনার প্রশ্নের বাইরে যাইনি। আপনি কালচার নিয়ে প্রশ্ন করছেন, এটা সবই সংস্কৃতির অংশ। আমি যা বলছি সবই সংস্কৃতির অংশ। আজকে কি বলা হয়, আজকে দেখেন এক ধরনের মানুষ এটা মাজার ভাঙা শুরু করছে। মাজার কি অপরাধ করছে? এই দেশে যারা ইসলাম প্রচার করেছেন, পীর মাশায়েখ, এরাই তো করেছেন, ফকির দরবেশ এরাই তো করেছেন। তাদের যদি কোনো আকীদাগত ভ্রান্তি থাকে করেন, শুধরান, সমস্যা কী? কিন্তু আপনি তো ভাঙবার অধিকার তো আপনি কাউকে দেয়নি, ঠিক আছে? এই দেশে যারা দলিত, যারা এই যে ব্রাহ্মণ্যবাদের দ্বারা যারা নিপীড়িত হয়েছে না, নিপীড়িত, তা এরা আমাদেরকে ছেড়ে গেল কেন? এরা তো সবচেয়ে বেশি সুরক্ষিত থাকার কথা আমাদের দ্বারা। আজকে ইউরোপে ইহুদিরা সুরক্ষিত ছিল ইসলামের দ্বারা, দলিতরা কেন আমাদেরকে ছেড়ে গেল? এই দলিতরাই তো ছিল, এই যে আপনার এখানে জলদাস বলেন কি, বিভিন্ন রকম ছোট ছোট নিম্নবর্ণের মানুষ ছিল না? ওরা কই? ওদের জন্য তো কিছু করি না। তা আমি কী করে দাবি করি আমি রসুলের উম্মত? হতে পারে না তো। কারণ আমার মধ্যে তো সে মহব্বত দেখবে, আমার মধ্যে যখন তাকাবে অ্যাজ এ মুসলিম, আমার মধ্যে সে মহব্বত দেখবে, প্রেম দেখবে। তারপরে আমি তাকে দাওয়াত দেব যে হ্যাঁ, একের উপাসনাটাই মানুষের উচিত, একের উপাসনাটা মানুষের উচিত। এটা সে আমার আচরণ দেখেই করবে, আমার আলাদা করে করতে হবে না। আমার আচরণ তাকে শত্রু বলতেছে, কথা তাকে শত্রু বলি, কথা তাকে আলাদা করে ফেলে, তো সে তো গিয়ে ভারতের সঙ্গে হাত মিলাবে, ও তো গিয়ে মায়ানমারের সঙ্গে হাত মিলাবে না? কেন? ওকে তো আমি দুশমন বানাইছি। তাহলে এগুলো সংস্কৃতি এবং রাজনীতি, এই দুটো হাত ধরাধরি করে চলে, একটা থেকে আলাদা কিছু না। আমার সাংস্কৃতিক আচরণ যখনই সঠিক হয়ে যাবে, আমি দেখবেন এই কোনো সমস্যা নেই। আজকে শাহজালালের কি শাহপরানদের যখন তারা আসছেন, তাহলে এই এলাকার বহু মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে না? তাদের আচরণ দেখে, তাদের চলাফেরা দেখে। এখন যদি আপনি একজন সত্যিকারের, আমরা যেভাবে মুসলমানরা চলাফেরা করি, এটা দেখে কোনো শিক্ষিত মানুষ বাইরের কোনো মানুষ কি আকর্ষণ বোধ করবে? করবে না তো, করবে না।
কেন করবে না? আমাদের সংস্কৃতি নেই। ফলে আমরা কি করি, আমরা নিজেরাই কিন্তু গোপনে গোপনে টেলিভিশন দেখি, হাতে কিন্তু মোবাইল নিয়ে ঘুরে বেড়াই, মুখে বলি গান হারাম, বলি না? তাহলে এটা করলে তো হবে না, আমাদেরকে সৎ হতে হবে। ইসলামে বলছে যে কোরআনে যে সূরাটা আছে সেখানে যেই গান আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নেয় এটা হারাম অবশ্যই, যেটা খালি বিনোদন দেয়। যদি আমি গান গাই, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ আইন ভেজিলেন রসুলুল্লাহ, এটা কি হারাম হবে? হারাম হবে? কি বলতেছি যে মুখে লা ইলাহা বলো, কারণ এটা আমার রসুল এই আইন দিয়েছে, এটা তো হারাম হওয়ার কথা না। তাহলে লালনের বিরোধী কেন একদল লোক? এই যে একদল লালনের বিরোধী করে, তো কী জন্য বিরোধিতা করে? হ্যাঁ, না না, ও তো ইসলামের লোকই নেই। ও তো এমন একটা ইসলাম আমাকে হাজির করতে চায় যাতে লোকে পছন্দ না করে, আমি আরো ছোট হই, আমি আরো ক্ষুদ্র হই। তারা বিদেশিদের স্বার্থে এসব ওয়াজ করে, ঠিক আছে? সেজন্য সংস্কৃতি, ছোটো ভাই যেটা প্রশ্ন করেছে, সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের চিন্তা চেতনার মধ্যে এটাকে আচরণটা আনতে হবে, আমাদের ধর্ম আমাদের সংস্কৃতির মধ্যে এটাকে আনতে হবে। তারপর দেখতে হবে যে আমাদের এর আগের আমাদের যারা জ্ঞানী ব্যক্তি আলেম ওলেমারা তারা কিভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন। এটা জি জি বলেছেন। আমার যে প্রশ্নটা স্যার আছে সেটা হলো যে আপনি সে আলোকে বাংলাদেশ স্বাধীনতা প্রায় 54 বছর, বাংলাদেশ স্বাধীনতা 54 বছর, কিন্তু মানুষ তার অধিকার ফিরে পায়নি। যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছে সেই অধিকার ফিরে পায়নি বা বাঙালির পায়নি এখন। তো সেই দৃষ্টিকোণ থেকে ইসলামী ইসলামরা বলতেছেন যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে দেখা যাবে যে আমরা সকল অধিকার নিশ্চিত হবে। তো এই দৃষ্টিকোণ থেকে আপনার দৃষ্টিভঙ্গি কি? আচ্ছা, প্রথমত যে কোরআনী ব্যবস্থাটা কি আমাকে বুঝে বলেন, তাই বলতে পারবে। কোরআনী ব্যবস্থাটা কি এটা যদি আমাকে একটু বুঝে বলতে পারেন তো আমি তো বুঝবো, প্রশ্নটা তৈরি করবো। কোরআন নিজেকে আইন বলে তো দাবি করে নাই, না, হুদাল্লিল মুত্তাকিন বলেছে। এটা কোরআনের মধ্যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের চিন্তার মধ্যে পার্থক্য আছে। যদি আপনি আমাকে লেখা দিয়েন যে কোরআনে কোথায় লেখা আছে, আমরা ঠিক আছে, আমি খুব খুশি হব যদি আমাকে সুন্দর করে একটা লেখা বা কোথাও দিয়েন, আমি পড়ে দেখব ইনশাল্লাহ। আমি দেখি না, আমার মধ্যে আমি যেভাবে পড়ি পাঠকার মধ্যে হচ্ছে, আমি যদি রুহানি শক্তি বিবর্জিত হয়ে আইন বলি, এই আইন তো মানুষই ব্যাখ্যা করে। দাঁড়ান আমি তো অস্বীকার করছি না, আপনি আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনি প্রথমত যে আমি যে কথাটা বলেছি যে কোরআন নিজেকে আইনের বই বলে দাবি করেছে, এটা কোনো যদি আলেম ওলামা লিখে থাকে আমাকে দিন, আমি হয়তো অজ্ঞতা হতে পারে, আমাকে শিখাইন, এখানে তর্ক করেন না প্লিজ। হ্যাঁ, আমি তো একটা জায়গা থেকে বলছি যে কোরআন নিজেকে বলছে হুদাল্লিল যারা মুত্তাকি তাদের জন্য কি, এটা হচ্ছে তাদের পরামর্শের জন্য। আমার পরামর্শটা আপনি তখনই পাবেন যদি আপনার জ্ঞান বুদ্ধি বিবেক যেটা আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে এসছেন এটা যদি আপনি ব্যবহার করেন। কিন্তু আপনি যদি বিবেক বুদ্ধি জ্ঞান কিছুই ব্যবহার করলেন না পড়ে আক্ষরিকভাবে কোরআন পড়লেন, তাহলে তো কোরআন আপনাকে হিদায়ত দিতে পারবে না। কোরআন তো চিরায়ত সেই অর্থে যে আল্লাহ মানুষকে খলিফা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে। আপনি আল্লাহর প্রতিনিধি দুনিয়াতে, আপনাকে সমস্ত কিছু দিয়ে দুনিয়ায় পাঠানো হয়েছে। আপনার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, ভালো মন্দ বোধ আছে, এটা দিয়েই পাঠাচ্ছে। তাহলে আপনি যখন কোরআন পড়বেন আপনার জ্ঞান বুদ্ধি বিবেক ব্যবহার করেন না কেন? আপনি অক্ষর পূজা করেন কেন? এটা তো শিরকি। অক্ষর পূজা করা তো শিরকি কেন করেন? তাহলে আপনি জ্ঞান দিয়েছে আপনাকে, মায়ের পেট থেকে কি আপনি কোরআন পকেটে নিয়ে আসেন? আপনি জ্ঞান দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়াতে, ঠিক আছে? পাঠিয়ে বলছে তুমি কোরআন পড়ো, আমি তোমাকে দিয়েছি, নবীর মাধ্যমে তোমাকে কোরআন দিয়েছি। এই কোরআনটা তোমাকে কী দিবে? তোমার বিবেক দ্বারা বুঝো,
প্রজ্ঞার দ্বারা বুঝো, জ্ঞানের দ্বারা বুঝো। এই কোরআন তোমাকে পথ দেখাবে, হেদায়েত দেবে, সঠিক পথ দেবে। আমি কোরআন পড়েই আপনাকে এই কথাগুলো বলতেছি। এই যে আঞ্চলিক এই উপজেলার কথা, এই জনগণের সার্বভৌমত্বের কথা বলছি। জনগণের উপরে কোনো রাষ্ট্র থাকতে পারবে না, সব যে আল্লাহর উপরে, আল্লাহ সংক্রান্ত কথা বলেছে। কারণ রাষ্ট্র আল্লাহর চোখে তো এটা আপনি মানবেন কেন? রাষ্ট্র দাবি করে সে সভারেন, রাষ্ট্র দাবি করে সে সভারেন, সে দাবি করে আল্লাহ সার্বভৌম না, রাষ্ট্রের সার্বভৌম। আপনি তো মানতেছেন এই রাষ্ট্র, আপনি তো মানতেছেন এই রাষ্ট্র, তাহলে এই রাষ্ট্র বদলাতেও তো কোরআনের কাছে যেতে পারবে। আমি বুঝতে পারছি না, এটা আইনি কিতাব। জি, আপনি আমাকে দিয়ে যে বইতে লেখা, জি আমাকে জীবন বিধান, আমি তো আপনার সঙ্গে বিতর্কটা শেষ করে দিচ্ছি। আপনি আমাকে দিবেন, আমি সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে বলবো। আপনি আমাকে কেতাব দিন, দিন দিন দিন। এটা তো আপনার দাবি, এটা তো কোরআন, আইন, বিজ্ঞান, এটা তিন রকম শব্দ, তিন রকম শব্দ, মানেও 3 রকম। ফলে আপনি একসঙ্গে উচ্চারণ করে বোঝা গেছে যে আইন, বিজ্ঞান এবং এগুলো সম্পর্কে আমি যথেষ্ট স্পষ্ট নাই বলে। আপনি আমাকে দেন কোরআনে কোথায় আছে? আপনি এখানে বাবা, আমি বলি আপনার, আমি একটু বিনয়ের সঙ্গে বলি, আমি আপনার সঙ্গে এখানে তো বাহাস করতে বসি, আমি তো মেনে নিচ্ছি আপনার কাছে। আপনি আমাকে একটা ভালো একটা বই দিন, আমি আপনার কাছে শিখবো, কারণ আপনার তর্কটা আমি গ্রহণ করিনি, এটা কোরআনের নাই। ফলে আপনি যদি কোথাও আসে বলে প্রমাণ করতে পারেন, দিচ্ছেন, আমি মেনে নিই, বাস হয়ে আলহামদুলিল্লাহ। জি দিবেন না, কোরআন নিজে কখনো আইন বলে না। আমি তো বললাম আপনার খোদা আমি খুব ভালো না, কোরআন নিজে কখনো সংবিধান বলে না, নিজে কখনো। তাহলে মানুষের দরকার ছিল না। যদি কোরআনের সংবিধান হতো, আল্লাহকে দুনিয়াতে মানুষ পাঠাবার দরকার ছিল না। এটা আপনি আমাকে দেন বই, আমি দেখি। আমি এই পর্যন্ত শুনি না যে কোরআনের যে একটা সংবিধান, কোরআন বলেন। কারণ কোরআন আরও অনেক মহান, অনেক উচ্চতর জিনিস, অনেক উচ্চতর জিনিস। তার বিভিন্ন সময়ে আইনের রূপান্তর হবে, আইনের পরিবর্তন হবে, ঠিক না? হবে, ঠিক না? ফলে আপনি অলওয়েজ পরামর্শের জন্য এটা আসবে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি, আমরা দরকারে কথা বলবো। জুলাই পরবর্তী বাংলাদেশে ফ্যাসিস্ট রেজিমকে কি অবসান হলেও তারা এখনও কারেন্টলি এক্সিস্ট করছে, এর কারণ ও প্রতিকার জানতে চাই। ওকে, প্রথমত হলো এটা হাতে ধরে কালাম করে, ঠিক আছে? এটা ঠিক আছে। প্রথমত হলো যে আমরা একজন ক্ষমতাসীন ব্যক্তিকে শুধু হটাইছে। ফ্যাসিবাদটা একটা ইডিওলজি, ফ্যাসিবাদ একটা, প্রথমে এটা হলো একটা মতাদর্শ। এই মতাদর্শটা কিভাবে কাজ করে, মতাদর্শ কিভাবে কাজ করে? কাজ করে এভাবে যে আমরা যদি দাবি করি, আমি যদি আজকে দাবি করি যে আমি যে কথা বলছি এটাই একমাত্র সহি, আমি যদি দাবি করি আমার যে মতবাদ, আমার যে ব্যাখ্যা, আমার যে তাফসীর, এটাই একমাত্র সহি তাফসীর, আর অন্য সব তাফসীর মিথ্যা। ফলে আমি আমার তাফসীরটা অন্যের উপরে যদি চাপিয়ে দিতে চাই, তাহলে এটা কি হয়? এটা ফ্যাসিবাদ হয়। আর যদি এই যে আমার ছোটো ভাইয়ের সঙ্গে অত্যন্ত সুন্দরভাবে কিছু প্রশ্ন তুলছেন, যদি বলি ভাই আপনি যদি এরকম কিছু পেয়ে থাকেন আমাকে জানাবেন, আমি আপনাকে আন্তরিকভাবে বলছি, আমার যদি ভুল হয় আমি করজোড়ে ক্ষমা চেয়ে নেব, তাহলে আমি ফ্যাসিস্ট না, আমি ভাইয়ের উপযুক্ত সম্মান দিচ্ছি, তার একটা মর্যাদা আছে, তার একটা প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনি আন্তরিকভাবে প্রশ্নটা করেছেন। ফলে আমাদেরকে এই যে আমি একমাত্র সহি জানি, এই চিন্তাটা ফ্যাসিস্ট চিন্তা। ইসলামেও এটা নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? কারণ সত্যের দাবিদার একমাত্র আল্লাহ। ভাই আমি ঠিক বলছি? কারণ
মানুষ কেন সত্যের দাবিদার হতে পারে না? কারণ মানুষ মৃত্যুর দ্বারা সীমিত। আমি মৃত্যুর দ্বারা সীমিত। আমার জ্ঞান ততটুকুই কার্যকর যতটুকু এই সময়ের জন্য, যদি এটা কোনো ফলপ্রসূ ইতিবাচক কোনো ফল সে আনে। কিন্তু এর বাইরেও গায়েব বলে একটা ব্যাপার আছে, ফলে পুরো সত্যটাকে একমাত্র আল্লাহ জানে। এই জন্য আমি আত্মসমর্পণকারী, আমি মুমিন, কারণ আমি আত্মসমর্পণকারী। এবং আমি কখনোই দাবি করি না যে আমি একমাত্র সহি কথা বলছি। তো আমি যদি সত্যের দাবিদার একমাত্র না হই, তৎক্ষণাৎ আমি ফ্যাসিবাদ থেকে নিজেকে মুক্ত করি, ফ্যাসিবাদ থেকে নিজেকে মুক্ত করে আমি একটা সমাজ গঠনের একটা পরিস্থিতি শুরু করি। যাদের সঙ্গে আমার মত পার্থক্য আছে তাদের সঙ্গে আমি একসঙ্গে বাস করবার একটা পরিবেশ তৈরি করি, তর্ক বিতর্ক করি, কোনটা সঠিক কোনটা ফিটিক এটা গবেষণা করি, এবং আমরা সামনের দিকে আগাই যাই। এটা গুরুত্বপূর্ণ বুঝতে পারি। ফ্যাসিবাদের বাইরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে, সেই ধারণাটাকে বলা হয় ফ্যাসিস্ট শক্তি। ফ্যাসিস্ট শক্তি আর ফ্যাসিবাদ এক না। যেমন আমাদের মধ্যে একটা ফ্যাসিবাদী চিন্তা থাকতে পারে, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে এটা মীমাংসা হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা শিখতে পারি। এটা একটা আকিদাগত দিক আছে, তার সাংস্কৃতিক দিক আছে, যে নিজের মতটাই অন্যের উপর চাপিয়ে দেওয়া ঠিক না। আচ্ছা, এখন ফ্যাসিস্ট শক্তি কি? ফ্যাসিস্ট শক্তি হলো আমার দল আছে, আমার ক্ষমতা আছে, আমি সমাজের শক্তিমান, ফলে আমার ব্যাখ্যাটা আমি অন্যের উপর চাপিয়ে দিচ্ছি, এটা বলে ফ্যাসিস্ট। বাংলাদেশে ফ্যাসিস্ট শক্তি দুই প্রকার। এক প্রকার ফ্যাসিস্ট শক্তির নাম বলে সেকুলার, যারা সেকুলার বলে ধর্মনিরপেক্ষ। যেমন বাঙালি জাতিবাদী শক্তি, তারা মনে করে ইতিহাস সম্পর্কে যাদের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা একমাত্র সহি, ওদেরটাই মানতে হবে, ওদেরটা না মানলে ওদেরকে তারা কী করে তাকফির করে, ওদেরকে ওরা খারিজ করে দেয়। ঠিক তেমনি আমাদের ধর্মের মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা মনে করেন তাদের যে ব্যাখ্যা, তাদের যে তাফসীর এটাই সহি, যেহেতু তাদের শক্তি আছে, তাদের ক্ষমতা আছে, তারা গিয়ে মাজার ভেঙে দেয়, তাদের ক্ষমতা আছে। এগুলো ফ্যাসিস্ট। তাহলে ফ্যাসিবাদ যে শুধু আওয়ামী লীগ, এটা ঠিক নয়। সেকুলার ফ্যাসিবাদ আছে, আবার ধর্মবাদী ফ্যাসিবাদও আছে। ফলে আমাদের প্রথম কাজ হচ্ছে সকল প্রকার ফ্যাসিবাদ থেকে মুক্তি, সব ধরনের, এবং যাতে আমরা একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি, যাতে আমরা বসে পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে পারি এবং আমাদের কমন স্বার্থ, সাধারণ স্বার্থ আমরা কি করতে পারি, আমরা মীমাংসা করতে পারি। যেমন আমাদের পানির দরকার, আমরা যতই তর্ক করি না কেন, পানি তো আমারও লাগে, আমার ভাইয়ের লাগে, আপনাদেরও লাগে, লাগবে না? খাওয়া দরকার, দুপুরে সে খাওয়া লাগবে, খাইতে হবে না? খাওয়া লাগবে, একটা বাড়ি লাগবে। এখানে তোর মতবাদ কাজ করে না, এটা হচ্ছে যে আমার লাগবে, আমার জীবের যেই প্রয়োজন, সেই প্রয়োজনটা আমাকে মেটাতে হবে। এমনকি আল্লাহ, আমরা যাই যে ধর্মে বিশ্বাস করি, সেখানকার তিনি কে আমরা রহমানুর রাহিম বলি, তিনি দয়ার দয়া, দয়ালু। তিনি তো কাউকে হিন্দু বলে সূর্য বন্ধ করে দেন, দেখছেন কখন? হিন্দু বলে পানি বন্ধ করেন না, হিন্দু বলে খাদ্য বন্ধ করেন না। তাহলে আমাদেরকে উচিত হবে এই যে রবুবিয়াতের যে গুণাবলী, এই রবুবিয়াতের গুণাবলী যদি আমরা অর্জন করি, আমরা খুব দ্রুত বেগে ফ্যাসিবাদ থেকে মুক্ত হব। আমি ইসলাম কেন্দ্রিক কথা বলি এই কারণে, কারণ আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ধর্মে বিশ্বাস করে, এবং আপনারা ভাষাটা তাড়াতাড়ি বুঝবেন, যাতে আমরা এই ধর্মের বিরুদ্ধে যে সকল অপপ্রচার হয়, যে সকল কুতর্ক করে, এই কুতর্ক থেকে এটাকে বাঁচিয়ে আমি ভাইয়ের সঙ্গে একমত যে ইসলাম আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান আমাদেরকে দিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে ঠিক মতো পড়তে জানতে হবে, বিবেক বুদ্ধি প্রজ্ঞা দ্বারা পড়তে জানতে হবে। তো সেই জন্য ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হচ্ছে কি, নিজের মধ্যে রবুবিয়াতের গুণাবলী অর্জন করা, যে আমার যে প্রয়োজন এটা যে কোনো জীবেরই প্রয়োজন, ফলে তার যে জীবন রক্ষার জন্য তার যা যা দরকার সেখানে কোনো বাধা দেওয়া যাবে, সেখানে এমন কিছু করা যাবে না
যে ওই লোক হিন্দু বলে তাকে পানি দেবো না, ওই লোক খ্রিস্টান বলে তাকে খাদ্য দেবো না, ওই লোক আরও কি অন্য বিধর্মী বলে, নাস্তিক বলে তার গলা কাটিয়ে দিব, তার জীবন প্রতি আমার কোনো মমতা থাকবে না। না, এটা হলো ফ্যাসিবাদ। ফলে সেকুলার ফ্যাসিবাদ এবং ধর্মীয় ফ্যাসিবাদ, দুই প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। 3 নম্বরটা হলো এটাকে বলে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, যে যখন ফ্যাসিস্ট শক্তি একটা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে হাজির থাকে, এটাকে বলে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা। এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা টিকিয়ে রাখার জন্যে ডক্টর ইউনূস শেখ হাসিনার সংবিধান রক্ষা করবেন বলে শপথ নিয়েছেন। অতএব ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা টিকে আছে। এখন এই অবস্থা থেকে মুক্তি পাবার একমাত্র উপায় হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবার আন্দোলন দুর্বার করে তোলা, শক্তিশালী করে তোলা। এটা বলা যে একটা নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ গঠন করতে হবে। এছাড়া আমরা ফ্যাসিস্ট শক্তিকে আমাদের সমাজ থেকে কখনোই আমরা দূরীভূত করতে পারব না। ঠিক আছে না? আশা করি মোটামুটি পরিষ্কার করতে পারি। অনেক ধন্যবাদ। তো আমার আজকের আলোচনার বিষয় ছিল যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি। 5ই আগস্টের আগে একটা, পরে একটা, এটাই তো মূল বিষয় আজকে আলোচনা প্রফেসর। তো আমার বেশ কিছু প্রশ্ন আছে, এত সময়ই বলে যাবো প্রশ্নগুলো, পারলে আপনারা একটু করে যে আমাদের একটা কি আমাদের যে বাংলাদেশের যে সমস্যার মূল কারণ কি সাংবিধানিক দুর্বলতা, না এটা গত 54 বছরে আমাদের সাধারণ জনগণকে এর বাস্তবায়নের অভাব আছে, এটা একটা। আরেকটা হচ্ছে যেহেতু আমাদের এখন নতুন বাংলাদেশ আমরা অনেকেই বলি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি, এগুলো যদি সংসদীয় কমিটির মাধ্যমে হয় তাহলে সরকারের পক্ষপাতিত্বতায় হয়ে যাবে। আমরা এই পদগুলো কি গণভোটের মাধ্যমে বা জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে করতে পারি নাকি এগুলো? আর দুর্নীতি দমন কমিশনারগুলো সেদিন আমি দেখলাম যে জুলাই সনদ যেটা হয়েছে বলা হয়েছে যে সংসদীয় কমিটির মাধ্যমেই হবে। তাহলে তো এটা তো দুর্নীতি দমন কমিশনগুলো চলে গেল সরকার দলীয় পক্ষে। আর এখন যে বিচার ব্যবস্থাটা আগেও যেটা আছে 5 তারিখের পরে যেটা আমি যেটা লক্ষ্য করতেছি, বিরোধী দলকে আমার মনে হয় এটা দমন ঘটনের জন্য এই ধারায় চলতেছে। আশা করি আমি আপনার প্রশ্নটা আসলে পুরোটা বুঝতে পারিনি। একটা হচ্ছে যে আমরা আতঙ্ককে আলোচনা করলাম, আমি সে আলোচনার বাইরে চলে গেছি। আমরা আতঙ্ককে আলোচনা করেছি সেটা নিয়ে যে নতুন রাষ্ট্র গঠন ছাড়া তো আপনি কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। আপনার প্রশ্নটা বুঝিয়ে, কারণ আপনি কি নতুন রাষ্ট্র গঠনের বিরোধী? না আমি যেটা বলছি যেমন যে রাষ্ট্রপতি সংসদে আসন আপনারা যেটা বলতেছেন, আমি একটু বলি। আচ্ছা, আপনি যেটা বলছেন এটা হচ্ছে আপনার সরকার ব্যবস্থার মধ্যে কিভাবে হবে রাষ্ট্র, এখনকার যে রাষ্ট্র টিকে আছে, সেই রাষ্ট্রের মধ্যে কার কি পদ্ধতি হবে, সে কীভাবে নির্বাচিত হবে, আপনি এই কথাগুলো বলছেন। কিন্তু ফারাক ভাই এখানে যে আলোচনা প্রশ্নের উত্তরের মধ্যে আছে সেটা হচ্ছে আমরা রাষ্ট্র গঠনের প্রশ্নটা সামনে আনতে চাচ্ছি, এবং রাষ্ট্র, এই যে রাষ্ট্রটা বিদ্যমান রাষ্ট্র, এটা যে একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, সেই হিসেবে আমরা আইডেন্টিফাই করছি এবং সেই জায়গাতে রাষ্ট্র গঠনের প্রশ্নটাকে আমরা সামনে আনছি। এটা এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এই সমস্যাগুলো আছে বলেই তো আমরা এই রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি, তাই না? আর হ্যাঁ, তো এই আর ফার্দার আপনি রাষ্ট্র এবং সরকারের পার্থক্য বুঝেন? রাষ্ট্র আর সরকারটা এক, সরকার এক। মানে আপনি বলছেন সরকার কথা, সরকারই না আলোচনা করবেন। সরকার তো একটা রাষ্ট্র গঠনের পর আপনি তো বাড়ির জায়গা বলছেন,
তা আমি বাড়ি না মানি আপনি বললাম থাকবেন, এটা হয়। কারণ আমাদের প্রশ্নটা হলো এই, বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পরে নতুনভাবে রাষ্ট্র গঠন করাটাই কর্তব্য। আপনি এটা একমত না বলতে চাইবেন, আপনি এটা একমত, তো তাদের ওই আলোচনা আসছে না, ওটা হোক আগে। আপনি রাষ্ট্র গঠন করাটা খুব বড় নয়, এটাকে বুঝেন, তারপরে সরকারের। আমি মনে করি যে অধিকাংশ ক্ষেত্রে আমরা গোলমাল করি, কারণ রাষ্ট্র এবং সরকারের ধারণা অসমাসী। আমরা সরকার নিয়ে না থাকি, সরকার নিয়ে আমাদের আলোচনা, সরকার নিয়ে আলোচনার দরকার নেই, ঠিক আছে? এখন যদি মনে করেন নির্বাচন করে একটা সরকার বানাবে, এটার বিরোধী অবশ্যই আপনাকে তাকে রাষ্ট্রটা বানাতে হবে, তারপরে সরকার নির্বাচন করে, এটা ঠিক আছে? আপনার আরেকটা প্রশ্ন ছিল যে এই ফেসিস্টে যে জন্ম, এটা কি আমাদের সাংবিধানিক দুর্বলতা না সাংবিধানিক আইন মানে বাস্তবায়নের দুর্বলতা? এটা আপনি যে ফ্যাসিজম তিনটা ব্যাখ্যা করছেন, তিনটা ফ্যাসিবাদ। আচ্ছা ঠিক আছে, ভাই বলেছেন আপনি খেয়াল করেন, আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা, এক তিনটা। তাহলে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হলে আপনাকে মতামতির তর্ক, এই যে ভাইয়ের সঙ্গে একটু আলোচনা হলো, এখানে কিন্তু আলোচনাটা লাগবে। এখন তিনি যদি চাপা দিতেন আমার উপরে, আমার মতটা একমাত্র সঠিক মত আর তারা মত সঠিক, তাহলে এটা হলো ফ্যাসিস্ট। আমি আমার মত যদি আপনার উপর চাপাই দিই যে এটাই মানতে হবে আপনাকে, এটা ফ্যাসিস্ট। আর আমি যদি মনে করি ভাই এটা নিয়ে আচরণ আলোচনা করি, আর এটা ফ্যাসিস্ট। সমাজে মত থাকবে, মত থাকে মতন দোষ। এরপর আসলে ফ্যাসিস্ট শক্তি কীরকম? আপনার দলের লোক যদি এখানে প্রচুর থাকতো, আপনি এসে বলেন হ্যাঁ ফরার মধ্যে সাহেব কেন বললেন, আপনি মিথ্যা আমরা সত্য। ওরা গায়ের জোর দিয়ে আমাকে কী করতো, তাদের মত চাপিয়ে দিত। এটা হলো ফ্যাসিস্ট শক্তি। আর 3 নম্বর হলো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা। একটা রাষ্ট্র আপনারা কায়েম করে রেখেছেন, এখানে একটা মাত্র দলের নীতি এবং আদর্শ বাস্তবায়িত হয়, একটা মাত্র শ্রেণীর স্বার্থ দেখা হয়। এটা হলো লুটেরা এবং মাফিয়া শ্রেণী, যারা সমাজকে লুটপাট করছে। এটাই তো আমি এতক্ষণ মধ্যে ব্যাখ্যা করলাম। পরে আপনি যতক্ষণ পর্যন্ত না এই রাষ্ট্র বদলাচ্ছেন না, আপনাকে তো এটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই আপনি আসেন। পরে রাষ্ট্র বদল ছাড়া আপনার সামনে তো কোনো পথ নেই, ঠিক আছে না? প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছি, সবাইকে শেষ করে সবাই